ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আজকের ক্লাস শুরু করি। আজকে হচ্ছে আমাদের টপিকস অনুযায়ী এথিক্যাল হ্যাকিং এন্ড সাইবার সিকিউরিটি যে কোর্স, ডিজিটাল ডিফেন্সের যে কোর্সটা, সেই কোর্সের মডিউল অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে আমাদের ফেসবুক রিলেটেড কিছু কাজ দেখার কথা। সেই কাজগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। আজকে আমরা কিভাবে আসলে একটা ফিশিং পেজ জেনারেট হয় এবং একজন হ্যাকার আসলে কিভাবে সেটাকে গ্লোবাল মার্কেটে কাজ করে এবং তারা যে ফিশিং পেজ গুলো জেনারেট করে তারা সেগুলো কিভাবে ম্যানেজ করে, সেটা ইনশাল্লাহ আমরা A to Z প্র্যাকটিক্যালি দেখার ট্রাই করবো। খুবই ইজি, জাস্ট কিছু কমান্ড প্র্যাকটিস করলে মোটামুটি আপনারা পারবেন। তাহলে যদি আমরা আমাদের মডিউলের বিষয়টা দেখি, মডিউলে মেইনলি এই ফেসবুকের রিলেটেড কাজগুলো দেখানো, দেখাতে বলা হয়েছিল। তো আমরা হচ্ছে মেইনলি মানে খুব সিম্পল কিছু কাজ দেখবো আর কি। এখানে আসলে আপার লেভেলে বা অ্যাডভান্স লেভেলে যাওয়ার সুযোগ নাই আমাদের। তো আমরা খুব বেসিক লেভেলের কিছু কাজ দেখবো, জাস্ট আপনারা সবাই বুঝতে পারার মতো করে, একদম ইনিশিয়ালি একদম বিগিনার হিসেবে যতটুকু এখানে কভার করা দরকার ঠিক ততটুকু আমরা কভার করার ট্রাই করবো। এখন আমরা মেন টপিকসে যাওয়ার আগে আমাদের একটা কনসেপ্ট ভালোভাবে আমাদের একটু বুঝতে হবে, যে আমরা কিভাবে আসলে কাজটা করব পরবর্তী, যেন পুরো ক্লাসের মধ্যে সমস্যা না হয়। তো আমাদের হচ্ছে শুরুতে একটা টুলস ইনস্টল করতে হবে গিটহাব থেকে, যেটাকে বলা এসি টুল কিট। আপনার হচ্ছে এই যে আমরা এটার ব্যবহার করবো মূলত এসি টুল কিট, দেখতে পাচ্ছেন এই এসি টুল কিট কিভাবে ইনস্টল করবেন সেটা আমরা শুরুতে দেখবো। তাহলে গিটহাব থেকে আপনারা নিতে পারেন, অথবা আপনি সরাসরি যদি লিনাক্সে চলে আসেন। ভাই, ক্লাস শুরু করার আগে একটা কোয়েশ্চেন ছিল ভাই। ওই ডরকিং এর ভাই কাজ কি বেসিক্যালি? গুগল ডরকিং এর ফাংশনটা কি? গুগল ডকিং তে আমরা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং করি, যেটা আমাদের যদি ওয়েবসাইট হ্যাকিং এর বিষয় নিয়ে যারা কাজ জানে তারা ভালো বুঝতে পারবে। এখানে আসলে আপনাদেরকে শুধুমাত্র বেসিক কিছু ইনফরমেশন গ্যাদার করার যে প্রসেস সেটা দেখানো হয়েছে আর কি। কারণ এখানে অ্যাডমিন প্যানেল দিয়ে আপনাদের ইনিশিয়ালি কোনো কাজ নাই, আপনাদের এই যে 8 দিনের ক্লাস আসলে কিছু বোঝানো পসিবল না। তো জাস্ট শুধুমাত্র একটা স্টেপ দেখানো হয়েছে যেন আপনাদের নিজেদের এডুকেশনাল ক্ষেত্রে এবং কারো ব্যক্তি সম্পর্কে বা কারো সম্পর্কে যদি আপনি ডিটেলস ইনফরমেশন কালেক্ট করতে চান, এটা জাস্ট একটা ইনিশিয়াল স্টেপ ছিল যে আমরা কিভাবে ইনফরমেশন কালেক্ট করতে পারি। এখানে আরো অ্যাডভান্স অনেকগুলো টেকনিক আছে। তো এই টেকনিক গুলো আসলে 2 দিনের বা একদিনের ক্লাসে কভার করা তো কখনোই পসিবল না। তো দেখেন আজকে হচ্ছে মেনলি আমরা হচ্ছে এখান থেকে আমাদের এসি টুলকিট নামে একটা ফ্রেমওয়ার্ক আছে, যেটা আমরা এখান থেকে শুরুতে সেট আপ করবো। শুরুতে দেখবো এসি টুলকিট কিভাবে ব্যবহার করতে হয়। এসি টুলকিট হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টুলকিট। এখানে আসলে অনেকগুলো ফাংশনালিটি আছে, যে ফাংশনালিটি গুলো ব্যবহার করে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাটাক পারফর্ম করে থাকি যদি সোশ্যাল মিডিয়া অ্যাটাক হয়ে থাকে। তো এই জন্য আপনারা হচ্ছে যদি এসই টুলকিট লিখে সার্চ করেন, গিটহাব থেকে পেয়ে যাবেন। গিটহাব থেকে কিভাবে ইনস্টল করতে হয় এটা কিন্তু একটা ক্লাসে দেখানো হয়েছিল। আমি এসি টুলকিট গিটহাব লিখে সার্চ দেবো। যদিও অটোমেটিক্যালি হচ্ছে আপনাদের লিনাক্স, কালি লিনাক্স যেহেতু আপনারা ব্যবহার করছেন, কালি লিনাক্স অটোমেটিক্যালি এটা ইনস্টল করা থাকে। তো যদি ইনস্টল কখনো করা না থাকে, যদি আপনার দেখে যে আপনার ওখানে প্যাকেজ মিসিং দেখাচ্ছে, ওই ক্ষেত্রে আপনি এখান থেকে সরাসরি এই এসি টুলকিটটা ইনস্টল করে নেবেন। আমি আবারও বলছি, যে টুলস গুলো এখন আপনাদেরকে দেখানো হচ্ছে এগুলো খুবই বেসিক লেভেলের এবং হচ্ছে এগুলো সবাই বুঝতে পারার মতো করে দেখানো হচ্ছে। কারণ অ্যাডভান্স জিনিসগুলো যদি আপনি মডিফিকেশন করতে চান, যেমন এই টুলস গুলো আছে, এই টুলস গুলো কিন্তু আমরা মডিফিকেশন করে ব্যবহার করি। যে মডিফিকেশন করতে আপনার অবশ্যই কোডিং এর যে নলেজটা সেটা পরবর্তী আস্তে আস্তে অ্যাড করতে হয়। তো আমরা এখান থেকে এটার কপি করবো না, আমাদের অলরেডি সরাসরি আমাদের লিনাক্স এনভায়রনমেন্টে তৈরি করা আছে, এটা অলরেডি দেওয়া আছে। তো আমি আবার বলছি, যদি আপনাদের ওখানে মিসিং দেখায় এক্ষেত্রে আপনারা এখান থেকে সরাসরি এই গিট ক্লোন করে ব্যবহার করতে পারবেন। এবার এই টুলসটা কি বা এটা কি কাজে ব্যবহৃত হয় এটা যদি আমরা শুরুতে একটু দেখি। তো প্রথমত হচ্ছে আমরা এসি টুলকিট লিখে এই জায়গায় লিখবো, সুডো লিখে এসই টুলকিট লিখে যদি আমি কমান্ড প্রেস করি, তাহলে এখান থেকে দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে, যে ইন্টারফেসের মাধ্যমে আসলে আমাদের এসি টুলকিটকে রিপ্রেজেন্ট করে। এটা হচ্ছে এসি টুলকিটের ব্যানার। এবং হচ্ছে দেখেন এটা এফ সোসাইটি থেকে তৈরি করা একটা প্যাকেজ, যেটা হচ্ছে আমরা মেইনলি এখন ব্যবহার করে দেখবো যে কিভাবে আমরা আহ, বিভিন্ন ধরনের ফিশিং পেজ যেগুলো আসলে অ্যাটাকার যেগুলো তৈরি করে এগুলো কিভাবে তারা তৈরি করে থাকে।
তো এখানে আসলে অনেকগুলো অপশন আছে। শুরুতে যদি আমরা অপশন সিলেক্ট করা দেখি, যেমন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক আছে, পেনিট্রেশন টেস্টিং, ফাস্ট ট্র্যাক, থার্ড পার্টি মডিউল, আপডেট দা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল কিট, আপডেট এসি কনফিগারেশন, এগুলো অনেকগুলো আছে। তো আমরা শুধুমাত্র এই একটা পার্ট দেখবো, সেটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল কিট। তো এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল কিট দেখতে পাচ্ছেন যে এটার মাধ্যমে আপনি চাইলে কিউআর কোড জেনারেট করতে পারবেন, যে কিউআর কোডটা একটা ফিশিং মেল কন্টেন্ট, ফিশিং লিঙ্ক কন্টেন্ট করবে, এরকম কোন একটা আপনি হচ্ছে মেল কিউআর কোড জেনারেট করতে পারবেন। নট অনলি যে কিউআর কোড, আপনি এখান থেকে চাইলে কোন একটা পিডিএফ হতে পারে, অথবা কোন একটা ডক্স ফাইল হতে পারে, এগুলোর মধ্যে আপনি চাইলে কোন একটা ইএক্সি ফাইল, যেগুলো আমরা ম্যালওয়্যার বলে থাকি, ম্যালওয়্যারকে কি করা যায়, এমবেড করা যায় এই টুলস এর মাধ্যমে। তো আমরা ওইদিকে যাবো না, আমরা সরাসরি হচ্ছে আমাদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর যে পার্টটা, কিভাবে আসলে ফিশিং অ্যাটাক গুলো হয়ে থাকে, এই আমরা এই পার্টটা কভার করার ট্রাই করবো এই জায়গা থেকে। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলকিট আমরা যদি ফার্স্ট অপশন যেটা আছে এটা যদি আমরা সিলেক্ট করি, 1 নম্বর অপশনটা যদি আমরা সিলেক্ট করি, তো এরকম আমাদের সামনে আরো অনেকগুলা অপশন এখানে শো করতেছে। স্পেয়ার ফিশিং, অনেক রকম ফিশিং আছে, যে ফিশিং অ্যাটাক গুলোর নাম আসলে থিওরিটিক্যাল পড়তে গেলে অনেক সময় লাগবে, আপনার থিওরি একটু পড়ে নেবেন। আমরা যদি একটু করে দেখি, স্পিয়ার ফিশিং মানে হচ্ছে একসাথে অনেকজন মানুষকে যদি আপনি এই ফিশিং লিংকের আওতায় নিয়ে আসেন এবং তারা যদি এই ভিকটিম হিসাবে যদি আপনি ইউজ করেন, এক্ষেত্রে আপনি স্পিয়ার ফিশিং অ্যাটাকটা বলা হয়। এটাকে স্পিয়ার ফিশিং মানে কি, মানে ফিশিং অ্যাটাকটা চালাইছেন, তবে এটা সিঙ্গেল একটা পার্সনের উপর না, মাল্টিপল পার্সনকে একসাথে। দেন ওয়েবসাইট অ্যাটাক ভেক্টর, ওয়েবসাইটে বিভিন্ন রকম অ্যাটাক হয়ে থাকে, স্কিল ইনজেকশন থেকে শুরু করে আপনার কমান এক্সিকিউশন ভালনারেবিলিটি গুলো আছে, এগুলো ফাইন্ড আউট করে আমরা কমান এক্সিকিউট করতে পারি, এবং হচ্ছে এক্সপ্লয়েট করা, এই এটা হচ্ছে ওয়েবসাইট অ্যাটাকের উপর। এরপর ইনফেকশাস মিডিয়া জেনারেটর, ওই যে আমাদের বিভিন্ন ধরনের কিউআর কোড জেনারেটর, এই ধরনের যে জেনারেটর গুলো আছে, অথবা মিডিয়া বলতে নট অনলি যে কিউআর কোড, এখানে হচ্ছে আপনার পিডিএফ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, অথবা কোন একটা ইমেজ হতে পারে। ক্রিয়েটিভ পেলোড এন্ড লিসেনার, এটা মূলত এমএসএফ কনসোল বা মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক নামে একটা কনসেপ্ট আছে, টুলস আছে, যেটার মাধ্যমে আসলে এখানে আমাদের এই পেলোড এবং লিসেনার মানে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার জেনারেট করার যে কাজগুলো, এগুলো এখান থেকে করতে পারবেন। দেন আরডুইনো বেস অ্যাটাক, যারা হচ্ছে আরডুইনো অথবা হচ্ছে আইওটি ডিভাইস গুলো নিয়ে কাজ করেন, হতে পারে সেটা আরডুইনো অনু হতে পারে, অথবা হচ্ছে আপনি ESP32 মডিউল হতে পারে, বিভিন্ন ধরনের মডিউল আছে, যারা ত্রিপুলি ডিপার্টমেন্টের আছে তারা কিছুটা হয়তো বুঝতে পারবেন। তো এই মডিউল গুলো আসলে বিভিন্ন ধরনের অ্যাটাকের আন্ডারে থাকে। আমরা যেমন আমরা বলি অটোমেটিক ডোর, হতে পারে আপনি রিমোটলি কোনো একটা আপনার বাসা বাড়িতে বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন আইটি সার্ভিস থাকে, যেমন বাসা বাড়িতে আপনার কোনো জায়গায় চলে গেছেন, আপনি কি করে দিয়ে গেছেন, আপনার বাগান গুলাতে পানি দেওয়ার জন্য অটোমেটিক মোটর আছে, অথবা আপনার দেখা যায় যে বাসার দরজা জানালা অফ করার জন্য অটোমেটিক্যালি কিছু সিস্টেম আছে, এগুলোকে আইটি ডিভাইস বলা হয়। এই আইটি ডিভাইস গুলোকে হ্যাক করার জন্য আসলে এখানে বিভিন্ন ধরনের মডিউল দেওয়া আছে। ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট অ্যাটাক ভেক্টর, এখানে আসলে ওয়াইফাই হ্যাকিং এর যে কাজগুলো এখানে এটা দিয়েও করতে পারবেন আপনি। পাওয়ারশেল অ্যাটাক, অনেক রকম অ্যাটাক আছে। তো আমরা শুধুমাত্র ওয়েবসাইট অ্যাটাক ভেক্টর যেটা আছে এটা নিয়ে আমরা কাজ করব। তো আমরা এখান থেকে যদি টু সিলেক্ট করি, এরপরে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট অ্যাটাক ভেক্টর মানে কি, আমরা একটা ফিশিং ওয়েবসাইট জেনারেট করবো, যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা হচ্ছে ক্রেডেনশিয়াল হারভেস্টিং করবো, মানে হচ্ছে কারো ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা এখান থেকে তার যদি সেই ইউজার নেম পাসওয়ার্ডটা টাইপ করে, তাহলে আমরা সেখান থেকে ক্যাপচার করব। এখানে কি কি আছে, জাভা অ্যাপলেট আছে, মেটাস্প্লয়েট ব্রাউজার আছে, ক্রেডেনশিয়াল হারভেস্টার, আরো অনেকগুলো আছে, ওয়েব জ্যাকিং, মাল্টি অ্যাটাক মেথড আছে। তো আমরা মেনলি 3 নম্বরটা, যেটা ক্রেডেনশিয়াল হারভেস্টিং বলা হয়, মানে আমি কারো ডেটা চুরি করার যে বিষয়টা সেটা আমরা এখান থেকে করবো। আমরা 3 নম্বরটা সিলেক্ট করবো, দেন ইন্টারে যাব। দেন এখানে আসলে এটার কাজ হচ্ছে এই দেখেন এখানে 3টে অপশন শো করতে, একটা ভাই, টেমপ্লেট, একটা সাইট ক্লোনার, একটা হচ্ছে কাস্টম ইম্পোর্ট। ভাই যদি কিছু মনে না করেন, কথা বলার পেসিংটা একটু স্লো করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করতে পারবো কিনা এই জন্য। আর এই যেহেতু ভিডিও রেকর্ড দেওয়া হয় এই জন্য আসলে খুব আর্লি আমি আমার অন্য ব্যাচ গুলোতে আমি একটু খুব দ্রুতই বলি, কারণ দেখা যায় ভিডিও তারা আস্তে স্লোলি দেখতে পারে, সমস্যা নেই। আর বর্তমান সময় তো আসলে স্টুডেন্ট যারা আছে এরা কিন্তু ইউটিউব ভিডিও 2x এ দেখে, বুঝতে পারছেন, সেই জন্য 2x এ দেখার ট্রাই করেন, তাই হবে। আচ্ছা যাই হোক, আমি একটু স্লোলি বলি। তো দেখেন এখান থেকে আসলে এই যে আমাদের যে পরবর্তী 3টে অপশন শো করতেছে, একটা হচ্ছে ওয়েব টেমপ্লেটস, একটা সাইট ক্লোনার, একটা হচ্ছে কাস্টম ইম্পোর্ট। এই 3টা অপশনের অনেক বেশি ইম্পর্টেন্স আছে এই জায়গায়। একটা হচ্ছে ওয়েব টেমপ্লেট। ওয়েব টেমপ্লেট মানে কি, অলরেডি এই আমাদের যে ইয়াটা দেখতে পাচ্ছেন, টুলসটা দেখতে পাচ্ছেন, এই টুলসটার মধ্যে অলরেডি কিছু টেমপ্লেট দেওয়া আছে। আমি যদি এক সিলেক্ট করি, সিলেক্ট করে যদি ইন্টার দেই, তাহলে দেখেন এখানে আসলে ওয়েব টেমপ্লেট, ওয়েব টেমপ্লেট যেটা আছে, ওয়েব টেমপ্লেট হচ্ছে আপনার এখান থেকে সরাসরি নিচে সাইট ক্লোনার, কাস্টম ইম্পোর্ট। আচ্ছা ওয়েব টেমপ্লেট আমাদের আইপি দিতে বলতেছে, আমরা ওয়েব টেমপ্লেট মানে হচ্ছে কি বাই ডিফল্ট যে টেমপ্লেট যেটা আছে এগুলো আমরা ব্যবহার করব। তাহলে আমি ইন্টার দিয়ে এখান থেকে আইপিটা শুধুমাত্র ব্যবহার করতেছি। এখন দেখেন এখানে আরেকটা অপশন বলছে, সেটা হচ্ছে জাভা টেমপ্লেট, এবং হচ্ছে গুগল, দেন হচ্ছে আমি এটা মুভ করতে পারতেছি না। এরপর হচ্ছে টুইটারের যে ডিফল্ট টেমপ্লেট, এগুলো এখানে দেওয়া আছে। তো আমরা যদি এখান থেকে নেই, আমরা হচ্ছে মনে করেন 2 নম্বরটা সিলেক্ট করলাম, আমরা 2 নম্বরটা সিলেক্ট করলাম, তাহলে দেখেন আমাদের কিন্তু অটোমেটিক্যালি আমাদের লোকাল সার্ভার যেটা আছে, লোকাল আইপি যেটা আছে, এই আইপি তে গুগলের একটা টেমপ্লেট রান হয়ে আছে, যেটা
http://google.com। তো আমি যদি এই http://google.com এর এই আইপিটা, অথবা হচ্ছে আমি যদি এখান থেকে এটা কপি করে নিয়ে আমি যদি ব্রাউজারে সার্চ করি Ctrl+Shift+C দিয়ে, আমি একই নেটওয়ার্কের আন্ডারে আসলে আমরা সার্চ করতে পারবো। দেখেন গুগলের কিন্তু একটা পেজ শো করতেছে এই জায়গায়। তো এই জায়গায় যদি আমরা কোন একটা ইমেল দেই, abcd@gmail.com, এরপর হচ্ছে ABCD 1 2 3 4 5, এরপর আমি যদি সাইন ইন করি এই জায়গায়, দেখেন আমাকে কিন্তু গুগলের মেন পেজ যেটা আছে, আমাদের গুগল সার্চিং যেটা আছে, এই সার্চিং এ কিন্তু নিয়ে আসছে। কিন্তু বিহাইন্ড দ্য সিন এটাকে রিডিরেকশন বলা হয়। যে আমরা কোন একটা বাটন ক্লিক করার পরে, বাটনের কাজ পারফর্ম হওয়ার পরে সেটাকে রিডিরেক্ট হয়ে আমাদের যে ভ্যালিড যে সাইট যেটা আছে, সেই ভ্যালিড সাইটে সেটাকে কি করবে, রিডিরেক্ট করবে। তো আমরা হচ্ছে যদি এখানে চলে আসি, যেমন দেখেন আমাদের যদি টার্মিনালে চলে আসি, দেখতে পারবেন এখান থেকে যে আমরা পাসওয়ার্ড ক্যাপচার করছিলাম সেই পাসওয়ার্ড গুলো কিন্তু এখানে চলে আসবে। এই দেখেন আমরা ইউজার নেম হিসাবে দিছিলাম abcd@gmail.com, আবার abcd 1 2 3 4 দিছিলাম, এটা কিন্তু এই জায়গায় আমরা শো করতেছে। মানে এটা কিন্তু, এটা কখন কাজ করবে এই আইপিটা, এই আসলে মানে কিছু টপিক দেখাইতে গেলে আমাদের আরো কিছু প্রি সাইট থাকে। যেমন এই যে আমি আইপি এর কনসেপ্ট গুলো বারবার বলতেছি, এই আইপিটা আসলে লোকালি কেন কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে, কোন পোর্টে কাজ করতেছে, এগুলোর জন্য আসলে আমাদের ডেডিকেটেড ক্লাস আছে। যেমন এখানে আসলে আহ, একসাথে তো আর সবকিছু কভার করা পসিবল হয় না। যেমন দেখেন আমাদের আইপি নিয়ে ক্লাসটা যদি আমরা দেখি, এখানে হচ্ছে আমাদের, যেমন এই জায়গায় আইপি নিয়ে আমাদের ক্লাস ছিল, আমাদের মানে মেন মেন যে ব্যাচগুলো আছে এই ব্যাচগুলোতে। তো এখানে আসলে কোন পোর্টে কোন সার্ভিস চলতেছে, এবং আইপির যে ক্লাসিফিকেশন গুলো আছে, কোনটাকে আমরা পাবলিক আইপি বলতেছি, কোনটা আহ, এখানে পাবলিক আইপি কোনটা, প্রাইভেট আইপি কোনটা, স্ট্যাটিক আইপি কোনটা, ডাইনামিক আইপি কোনটা, এটা কিন্তু এই জায়গায় আসলে আমাদের দেখানো হয়েছে, মানে আমাদের ব্যাচগুলোতে দেখানো হয়। তবে আসলে আপনাদের সময় স্বল্পতা এবং ক্লাস কমের কারণে এই বিষয়গুলো আসলে এখানে কভার করা পসিবল না। তো আমি শুধুমাত্র যতটুকু বলি ততটুকু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই যে আমরা যে এখানে একটা আইপি ব্যবহার করছি এটাকে বলা হয় লোকাল আইপি। যেমন আমরা যদি ব্যাক করে আসি, এই এখানে যে আইপিটা ব্যবহার করতেছি এই আইপিটা হচ্ছে একটা লোকাল আইপি, যেটা হচ্ছে আপনার ওয়াইফাই এর যে আইপিটা আছে সেই ওয়াইফাই মূলত এই আইপিটা প্রোভাইড করে থাকে। মানে আপনি যে ওয়াইফাই রাউটার ব্যবহার করেন, এই রাউটারটা মূলত এই আইপি প্রোভাইড করে। আর রাউটার হচ্ছে একটা লোকাল নেটওয়ার্কের আন্ডারের বা ল্যান নেটওয়ার্ক বলি আমরা এটাকে। যদি এই লিঙ্কটা কাদের মধ্যে কাজ করবে, আমি যদি এই আইপিটা অন্য কাউকে প্রোভাইড করি, যেমন আমার উইন্ডোজ ডিভাইস আছে, আমি উইন্ডোজ ডিভাইসে দেখি, আমি আমার উইন্ডোজে চলে আসছি মনে করেন, আমি এখান থেকে যদি উইন্ডোজে চলে আসি, দেখি ওই লিঙ্কটা কাজ করে কিনা। এটা যদি এইচটিটিপি সাইট, এই জন্য আমাকে এটা কন্টিনিউ সাইট করতে বলতেছে। দেখেন এটা কিন্তু আমার এই উইন্ডোজ মেশিনেও কাজ করছে। আমার সিস্টেম চলতেছে কিন্তু লিনাক্স এর মধ্যে, যেটা একদম সেপারেট এবং আইসোলেটেড একটা ডিভাইস বা আইসোলেটেড একটা এনভায়রনমেন্ট। কিন্তু আমাদের উইন্ডোজ এর মধ্যেও কিন্তু এই সাইটটা কাজ করতেছে। এখন আমি যদি এখানে কোনো ইমেল দেই, abc@gmail.com, দেন আমার পাসওয়ার্ডটা এবারে 1 2 3 4 দিব, যেন আগেরটা থেকে ডিফারেন্স বুঝতে পারি। দেন আমি যদি এখানে এন্টার দিই, তাহলে দেখেন আমাকে কিন্তু আমাদের লেজিটিমেট যে সাইট যেটা আছে, লেজিটিমেট সাইডে কিন্তু কি করছে, আমাকে এটা রিডিরেক্ট করছে। মানে হচ্ছে আমাদের গুগলের অরিজিনাল পেজে রিডিরেক্ট করছে। কিন্তু আমরা যদি আমাদের লিনাক্স এনভায়রনমেন্টে চলে আসি, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের আইপি ক্যাপচার হয়েছে। দেখেন ABCD দিছিলাম এই জায়গায়, দেন আমাদের হচ্ছে 1 2 3 4 5, এই জায়গায় এটা কি হয়েছে, ক্যাপচার হয়েছে। এখন আমাকে কেউ একজন বলতে পারবেন, যারা আসলে নেটওয়ার্কিং সম্পর্কে যাদের আইডিয়া আছে, অথবা যারা ওই আইপি সম্পর্কে কিছুটা জানেন, আমি যদি আপনাকে এই আইপিটা প্রোভাইড করি, আপনি কি এই ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারবেন? এই যে লগ ইন পেজ দেখতে পাচ্ছেন, এটা কি আপনারা পাবেন? এনিওয়ান? ভাইয়া কোয়েশ্চেনটা যদি আবার করতেন। মানে দেখেন আমি কিন্তু আমার ওই এই যে পেজটা দেখতে পাচ্ছেন, লগ ইন পেজ একটা, মানে গুগলের লগ ইন সাইন ইন পেজ দেখতে পাচ্ছেন, এই সাইন ইন পেজটা আমি যখন উইন্ডোজে চালাইছি এই আইপি প্রোভাইড করে, এটা একটা আইপি, মানে এই আইপি বলতে এটা ডোমেন মনে করেন আর কি। একটা গুগলে যেভাবে সার্চ করেন কোন একটা ওয়েবসাইটে চলে যান, এরকম করে মনে করেন আপনি এটাকে সার্চ করে একটা ওয়েবসাইটে চলে আসছেন। এখন আমি এটা যদি উইন্ডোজে চলে যাই, উইন্ডোজের মধ্যে গিয়ে যদি সার্চ করি, তাও তবুও কিন্তু কি আসতেছে, আমার হচ্ছে এই ওয়েবসাইটটা কিন্তু আমার এখানে শো করতেছে। এখন এই আইপিটা যদি আপনি যদি ইন্টার করেন, আপনি যদি সার্চ করেন, এটা পাবেন কিনা? না ভাইয়া, আপনি গত ক্লাসে বলেছিলেন যে একই ওয়াইফাই নেটওয়ার্কের ভিতর হতে হবে, এবং আজকে ক্লাসে দেখাবেন হচ্ছে কিভাবে অন্যদেরকেও ইয়া করা যায় আর কি, অন্য ওয়াইফাই অথবা অন্য দেশের ইয়াতে আজকে দেখাবেন বলেছিলেন। তাহলে দেখেন এটা কিন্তু আসলে আমরা কি করতে পারবো না।
পাবলিকলি অ্যাক্সেস করতে পারবো না, কারণ আমি আবারও বলছি এটা হচ্ছে ল্যান্ড নেটওয়ার্ক, মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক। শুধুমাত্র আপনার ওয়াইফাই রাউটারের আন্ডারে যে ডিভাইস গুলো আছে, ওই ডিভাইস গুলো শুধুমাত্র এই আইপিটাকে চেনে। অন্য কেউ আসলে এই আইপিটাকে চেনে না। এখন অন্য কেউ চেনানোর জন্য আমাদের মাঝখানে একটা সিস্টেম আছে, যেটাকে আমরা টানেলিং অথবা পোর্ট ফরওয়ার্ডিং বলে থাকি। টানেলিং এবং পোর্ট ফরওয়ার্ডিং এর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের এই যে সাইট যেটা আছে, যেটা আমরা এখন তৈরি করছি, এই ফিশিং সাইটটা, এটা হচ্ছে আপনাদের পর্যন্ত পৌঁছাতে পারবো। তবে সবকিছু ফ্রি, আসলে ফ্রি বলতে কিছু নাই। দুনিয়াতে ফ্রি যে জিনিসগুলো দেখেন, এগুলো আসলে কোনো না কোনো ভাবে আপনাকে ইউজ করতেছে। আপনাকে ইউজ করতেছে বলতে হচ্ছে কি, আপনি মনে করেন হয়তো বা আপনার কোনো ডেটা চুরি করতেছে, অথবা হতে পারে আপনার টাইম নষ্ট করতেছে, অথবা হতে পারে আপনার এমন কিছু উদ্দেশ্য আসলে আপনাকে দিয়ে তারা করে নিচ্ছে, যে যেটা আসলে তাদের ওই যে খরচ যেটা সেটা উঠে যাচ্ছে, অথবা আপনাকে কোনো অ্যাড দেখাচ্ছে। তো যে কোনো ভাবেই হোক, দুনিয়াতে ফ্রি বলতে কিছু নাই, আর যেখানে ফ্রি আছে সেখানে অন্য কোনো স্বার্থ আছে। তো এই যে আমাদের কিছু ফ্রি সার্ভিস আমরা ব্যবহার করব, তো ফ্রি সার্ভিস গুলো দেখতে পারবেন, ওখানে আপনাকে একটা ওয়ার্নিং দেবে। যে ওয়ার্নিংটার কারণে আসলে আপনার পরবর্তী মনে হবে আসলে ফ্রি সার্ভিসটা আসলে কোনো কাজেরই না, শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য। তবে এই পেইড সার্ভিস যারা ইথিক্যাল বা যারা ব্ল্যাক হ্যাট হ্যাকার আছে, ওরা কিন্তু এগুলোর পেইড সার্ভিস ব্যবহার করেন তাদের হচ্ছে উদ্দেশ্য সাধন করার জন্য। এখন এই যে আমাদের যে সাইটটা আছে, এটা হচ্ছে আমরা কিছুক্ষণ পরে হচ্ছে আমাদের সরাসরি যে ওই টানেলিং এর বিষয়টা আছে, যে কিভাবে অনেক দূরে বা আপনারা আপনারা যেন এই সাইট অ্যাক্সেস করতে পারেন, আমি যেখান থেকে লঞ্চ করার পরে, সেটা আমরা কিছুক্ষণ পরে দেখবো। তো এর আগে হচ্ছে আমাদের আরো কিছু কাজ আছে, সেটা যদি আমরা একটু দেখি। তো এই দেখেন, এই যে আমাদের সাইটটা, এটা কিন্তু অটোমেটিকলি এই টুলস এর মধ্যে কি করা আছে, এমবেড করা আছে। এখন আপনি আমাদের পপুলার যে ইথিক্যাল হ্যাকিং বা ব্ল্যাক হ্যাট হ্যাকার যারা আছে, ওরা পপুলার কিছু সাইট ব্যবহার করে, সেটা ফেসবুক হতে পারে, গুগল হতে পারে, টুইটার হতে পারে, এই ধরনের সাইট গুলা। এখন এগুলো আসলে আমরা কিভাবে ক্লোন করবো বা কিভাবে আসলে এখানে পাবো? এখানে তো আসলে ডিফল্ট ভাবে দেখা যাচ্ছে শুধুমাত্র জাভা, ওই টেমপ্লেট হিসেবে টুইটার, আর হচ্ছে কি দেওয়া আছে, গুগলের দেওয়া আছে, ফেসবুক বা অন্য কিছু কিন্তু দেওয়া নাই। ওই ক্ষেত্রে এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি? আমি এখানে কন্ট্রোল সি দিয়ে কেটে দিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কেটে দিলাম। আহ, আমি পুরোটা কেটে দিচ্ছি, এক্সিট করে দিচ্ছি এখান থেকে, আমি নতুন করে আবার রান করলাম। নতুন করে যদি রান করি, সুডো এসি টুলকিট রান করলাম আমি। এখান থেকে আবারও 1 নাম্বার চাপবেন, এরপরে 2 নাম্বার, এরপরে 3 নাম্বার। দেন এখানে আসতেছে সাইট ক্লোনার। ওয়েব টেমপ্লেট তো আমরা দেখলামই, যেখানে অলরেডি ডিফল্ট ভাবে 3টা টেমপ্লেট দেওয়া আছে, ওই 3টা টেমপ্লেট আমরা এখান থেকে ব্যবহার করতে পারতেছি। এবার আসতেছে সাইট ক্লোনার 2 নম্বরটা, যে আমরা যে কোনো একটা সাইট ক্লোন করতে পারবো। এখন একটা সাইট কিভাবে ক্লোন করতে হয়, এটা আমরা এখান থেকে যদি দেখি, আমি 2 নম্বর সিলেক্ট করলাম। এবার আমাকে আইপি দিতে বলতেছে। আমরা ইনিশিয়ালি কোনো আইপি প্রোভাইড না করে আমরা সরাসরি ইন্টার প্রোভাইড করতেছি, যে আমাদের বাই ডিফল্ট ভাবে এই আইপিটা যেন সে কি করে, সিলেক্ট করে। এখন আমাকে বলতেছে তুমি আসলে কোন ধরনের ওয়েবসাইটকে কি করতে চাও, ক্লোন করতে চাও, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে প্রোভাইড করো। আমি হচ্ছে মনে করেন ফেসবুকে কপি করতে যাচ্ছি, তাহলে http://www.facebook.com, আমি যদি ইন্টার দিই, দেখেন এই যে এটা হচ্ছে মেনলি ক্লোনিং দ্য ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাকে তারা ক্লোন করছে, ফেসবুকের লগ ইনের পেজটা যেটা আছে এটা ক্লোন করছে, এবং ক্লোন করে পোর্ট 80-তে মূলত এটা রান করছে। এবার আমরা যদি এই একই সেম আইপি তে যদি এখন আমরা এন্টার করি, দেখতে পারবেন অন্য পেজ শো করবে। কিছুক্ষণ আগে এটা শো করতেছিল, আমরা এটা কেটে দিই, কেটে দিয়ে যদি এবার আমরা হচ্ছে আমাদের পরের পেজটাতে আসি, মানে ওই আইপিটা আবারও যদি যাই, দেখেন এবার দেখতে পাচ্ছেন, এবার কিন্তু এবার ফেসবুকের পেজ কিন্তু শো করতেছে। আমাদের আইপি সবকিছু সেম, আবার সবই ঠিক আছে, কিন্তু শুধুমাত্র কি পেজ শো করতেছে, ফেসবুকের পেজ শো করতেছে। এখানেও যদি হচ্ছে আমরা abc@gmail.com প্রোভাইড করি, এরপরে যদি 1 2 3 4 5 6 7 8 9 দেই, এটা দেখেন আমাদের পাসওয়ার্ড ক্যাপচার করার কথা, কিন্তু দেখেন পাসওয়ার্ড এখানে কিছু হচ্ছে না। আমি যদি আবারও লগ ইন বাটন প্রেস করি, একই এরর, উপরে এরর দেখাচ্ছে, দ্য লগ ইন ইনফরমেশন ইউ এন্টার ইজ ইনকারেক্ট, ফাইন্ড ইউর অ্যাকাউন্ট অ্যান্ড লগ ইন। তো দেখেন এখানে কিন্তু আসলে এটা ঠিক মতো কাজ করে নাই, এই জন্য আসলে মানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড ঠিক নাই এই জন্য। তো এখান থেকে দেখেন আমরা যদি এখানে আসি, এখানে কিন্তু অনেক ইরর শো করতেছে। এই জায়গায় দেখেন, এখানে আসলে আপনি আপনার যে এই যে ডেটা গুলো প্রোভাইড করলাম, এই ডেটা কিন্তু এখানে আপনি খুঁজে পাবেন না। এখানে হাজার হাজার ইরর শো করতেছে, দেখেন এখানে আসলে অনেক বেশি ইরর শো করতেছে। মানে এখানে আসলে আপনি আপনার যে ইনফরমেশন সেটা খুঁজে বের করতে পারবেন, আমার নাই আর কি, এখানে একটা আসেই নাই, এটা ক্যাপচার হয় নাই। কিন্তু এখান থেকে আসলে বিভিন্ন ধরনের এই যে আমাদের যে অ্যাটাক গুলো হয়েছে, এই অ্যাটাকের শুধুমাত্র রেসপন্সটা আসছে, যে আমি এই লিঙ্কটাতে কেউ একজন ক্লিক করছে, শুধুমাত্র ওই ইনফোটা আসছে, কিন্তু আসলে আমাদের ডেটা কোনো আসে নাই। এখন এই ডেটাটা না আসার পেছনে একটা রিজন আছে। এই ডেটা না আসার পেছনে রিজন হচ্ছে, আমরা যদি ফেসবুকে যাই, মনে করেন আপনি facebook.com মেন সাইটে যদি চলে আসেন, facebook.com, যদি লগ ইন করা ছাড়া কুকিটা শো করবে না।
এটা ফেসবুকের কিন্তু মেন ওয়েবসাইট, দেখেন এটা আর এটা কিন্তু সেম, এটা আর এটা কিন্তু সেমই, মানে কোনো চেঞ্জ নাই, দেখতে পাচ্ছেন একই জিনিস। তো আমরা যদি এই জায়গায় ইন্সপেক্ট করি, যদিও এখানে কোনো ডেটা দেখা যাবে না, তারপরে শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধাতে আমি এখানে কোনো লগ ইন করি না, যার কারণে ডেটা শো করবে না। এই যে আমরা যদি এখান থেকে স্টোরেজ ট্যাবে চলে আসি, স্টোরেজ নামে একটা অপশন পাবেন ফায়ারফক্সের মধ্যে। এই যে এখানে হচ্ছে এই যে কুকি, যদি কুকি অটোমেটিকলি কিছু কুকি ক্যাপচার করছে লগ ইন করা ছাড়াও। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কুকি আছে, আপনি যখন কোন একটা ওয়েবসাইট লগ ইন করেন, লগ ইন করার কারণে আপনার হচ্ছে এখানে বিভিন্ন ধরনের কুকি রিসিভ হয়, কুকি জেনারেট হয়, এই কুকি গুলো এই জায়গায় সেভ হয়। এখন এই যে কুকি গুলো যে সেভ হয়েছে, এই কুকি গুলো আসলে বিভিন্ন সময় প্যারামিটার হিসেবে গুগলের যে সার্ভার যেটা আছে, সরি ফেসবুকের যারা অথর বা যারা ডেভেলপার যারা আছে, ওরা হচ্ছে কিছুদিন পর পর আমাদের যে এই প্যারামিটার নেম যেগুলো আছে এগুলো আস্তে আস্তে করে চেঞ্জ করে, মাঝে মাঝে চেঞ্জ করে। কিন্তু এই টুলস গুলো তো ফার্দার মানে খুব কমপ্লিটলি, মানে খুব সাথে সাথে কি হয় না, আপডেট হয় না। যার কারণে এই ওয়েবসাইটটাতে আমাদের ফেসবুকের লগ ইন পেজ যেটা আছে এটা ক্লোন করার পরে আমাদের এই নেম গুলা ঠিক মতো ক্যাপচার করতে পারে না, যার কারণে আমার ডেটা গুলো এই জায়গায় শো করে না, এই ডেটা গুলো এই জায়গায় শো করে নাই। এখন আমরা যদি এই ডেটা গুলো এই জায়গায় শো করাতে চাই, এক্ষেত্রে আমাদের অন্য ওয়েতে অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে আমাদের কাস্টম ফেসবুক পেজ বা কাস্টম ফিশিং লিঙ্ক জেনারেট করে সেখান কাস্টম ফিশিং পেজ বানাইতে হবে, যেটা আমাদের নিজেদের তৈরি করা পেজ, এরকম ভাবে আপনাদের কি করতে হবে, তৈরি করতে হবে। এখন যদি আপনাদের স্যাম্পল হিসাবে শুধুমাত্র যদি এটা কমপ্লিট ইলিগাল টাস্ক, যেন আপনি যদি অন্য কারোর উপর সেটা অ্যাপ্লাই করেন, এটা কিন্তু অবশ্যই কমপ্লিটলি ইলিগাল টাস্ক। কিন্তু এই যে বললাম কিভাবে একজন অ্যাটাকার আসলে আপনার এই যে আপনাকে ট্র্যাপে ফেলতে পারে, এটা কিন্তু আমাদের এই কোর্সের মেন উদ্দেশ্য ছিল। তো এই দেখেন এইভাবে আসলে হ্যাকাররা কাজ করে। এখন আমরা হচ্ছে যদি আমাদের কাস্টম একটা ফিশিং পেজ যদি আমরা এখানে ইমপ্লিমেন্ট করে দেখি যে এটা আসলে কিভাবে কাজ করে, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। যেমন দেখেন আমরা আবারও সুডো এখানে বারবার কেটে দিতে হয় এই টুলসটা, কারণ এটার মধ্যে কিছু বাগ আছে, যার কারণে মানে ইনস্ট্যান্ট সাথে সাথে কাজ করে না, কেটে দেওয়ার পরে আপনি ওই লিঙ্কে আবারও কাজ করা যায় না। তো আমরা হচ্ছে 1 2 3 তে চলে আসছি, দেন আমরা এবার কাস্টম ইম্পোর্ট যেটা দেখতে পাচ্ছেন, এই কাস্টম ইম্পোর্টে চলে যাব। তো কাস্টম ইম্পোর্টে যদি আমরা 3 প্রোভাইড করি, আমাকে বলতেছে যে তুমি আসলে 1 মিনিট ওয়েট করতে হবে। তো এখান থেকে আমাকে আইপি দিতে বলতেছে, আমি যদি আইপি ইন্টার দিই তাহলে আমার ডিফল্ট ভাবে এই আইপিটাই সিলেক্ট করবে। এখন আমাকে বলতেছে যে তুমি যে একটা ফিশিং পেজ বানাইছো, ওই ফিশিং পেজের পাথ কোথায়, মানে তুমি ফিশিং পেজটাকে কোথায় রাখছো সেটা আমাকে এখান থেকে দাও। তো আমি তো আসলে এখানে জানি না, আমার এখানে অলরেডি ফিশিং পেজ আমাদের এখানে নাই, এটা আমাদের কি করতে হবে, গিটহাব থেকে নিতে হবে। এই জন্য আমি গিটহাব থেকে পেজটা ইনস্টল করব, মানে পেজটা নিবো আর কি। কন্ট্রোল শিফট 8 দিয়ে আমি এক সাইড করলাম, কন্ট্রোল শিফট প্লাস প্লাস করে এখান থেকে আসলাম। এবার আমরা যদি গিটহাবে যাই, আমি উইন্ডোজে গিটহাবে চলে যাই সরাসরি, আমার গিটহাব যেটা আছে, আমি গিটহাব এই যে SHAGLL এটাতে যদি চলে আসেন, এখানে অনেকগুলো রিপোজিটরি আছে, এর মধ্যে একটা রিপোজিটরি আছে হচ্ছে আপনার ফিশিং লিঙ্ক, এটা হচ্ছে এই যে ফিশিং লেখা আছে, এটা আপনারা নিতে পারবেন এখান থেকে। এটা কিন্তু খুব বেসিক, আমি আবারও বলছি, এখানে আসলে আপনাদেরকে অ্যাডভান্স দেখানো কোনো সুযোগই নাই, একদম বিগিনার লেভেলে দেখানো হচ্ছে কাজগুলা। তো এখান থেকে এই যে আমরা ফিশিং পেজ লগ ইন যে পেজ এটা দেখতে পাচ্ছেন, এই লগ ইন পেজ এখান থেকে আমরা কপি করে নেব। এটাই যে আমাদের এখানে রিপোজিটরি থেকে ফিশিং এ চলে আসলে হবে, এটা আমরা এখান থেকে নেব। নিয়ে আমরা হচ্ছে আমাদের যে লিনাক্স মেশিন আছে, আমরা লিনাক্স মেশিনের মধ্যে সেটা ইনস্টল করব, ক্লোন করব, গিট ক্লোন দিয়ে কন্ট্রোল শিফট ভি করলাম, আমরা হচ্ছে হোম কালিতেই করতেছি, অলরেডি এক্সিস্ট বলতেছে। আচ্ছা আমরা অন্য একটা ডিরেক্টরিতে যাই, সিডি করে ডেস্কটপে যদি আসি, দেন আমি গিট ক্লোন করব, গিট ক্লোন, দেখেন এটা অলরেডি ক্লোন হয়ে গেছে, মানে হচ্ছে আমাদের এটা এই জায়গায় চলে আসছে। তো এলএস করে যদি আমরা দেখি ফিশিং নামে কিছু আসছে কিনা, দেখেন এখানে ফিশিং নামে আসছে। এবারে যদি আমরা সিডি করে ফিশিং এ চলে যাই, PHI ফিশিং, এলএস করলাম, এই দেখেন এখানে মূলত এটা দেখা যাচ্ছে index.html login.php। এবার এই যে এখান থেকে PWD করে আমরা পাথটাকে নেব, এই দেখেন ফিশিং এই পার্টটা আমরা এখান থেকে নেব, নিয়ে এই যে আমাদের বলছে পাথ টু দা ওয়েবসাইট টু বি ক্লোন, এটা এই জায়গায় আমাদের দিতে হবে, এটা আমি ইন্টার দিলাম। দেন আমাকে বলছে তুমি কি ইন্টার ফোল্ডার করতে চাও নাকি শুধু index.html, আমি ইন্টার ফোল্ডারটাই করব, আমি 2 নাম্বার অপশন সিলেক্ট করতেছি। দেন ইউআরএল অফ দ্য ওয়েবসাইট ইউ ইম্পোর্টেড, মানে আমাকে বলতেছে যে এই তুমি যে কোন ওয়েবসাইটের ইউআরএল ইম্পোর্ট করছো, যে ইউআরএল এর মাধ্যমে তোমাকে রিডিরেক্ট করে ওয়েবসাইটে নিয়ে যাবে। তো আমি এখান থেকে www করে দিচ্ছি, HTTP। আপনাদের কারো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করতে পারবেন।
http://www.facebook.com এন্টার দিলাম। দেখেন আমাদের কিন্তু এই যে আমাদের কাস্টম ফিশিং পেজ যেটা, এটা কিন্তু আমাদের যে আইপি, এই যে আইপিতে কিন্তু লঞ্চ হয়ে গেছে। এবার আমরা যদি এখানে আসি Ctrl+Shift+C দিয়ে, এটা বেসিক একটা টেমপ্লেট, Ctrl+Shift+V দিয়ে আমি যদি এন্টার দেই, দেখেন এবার ফেসবুকের যে পেজটা সেটা কিন্তু এই জায়গায় প্রোভাইড করছে। এবার আমরা যদি এখানে এসে কোন একটা ডেটা দেই, abc@gmail.com যেটা ছিল ওটা আমরা প্রোভাইড করতেছি এই জায়গায়, দেন 1 2 3 4 5 6 7 8 9। এবার যদি আমরা এখান থেকে এন্টার দেই, দেখেন আমাকে ফেসবুকের অরিজিনাল পেজে কিন্তু রিডিরেক্ট করছে, মানে আমার কিন্তু এটা লগ ইন হয় নাই। তো একজন ইউজার কি মনে করতে পারে, একজন যে আসলে এরকম অ্যাক্টিভিটি আমরা মাঝে মাঝে দেখা যায় ফেসবুকে ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি কিন্তু রিডিরেক্ট করে আবার লগ ইন পেজে চলে আসছে, সে মনে করতে পারে আসলে প্রথমবার আমি ভুল দিছি মনে হয়, এই জন্য আমাকে আবার লগ ইন পেজে নিয়ে আসছে। এবার কিন্তু ফেসবুকের একদম অরিজিনাল সাইডে কিন্তু নিয়ে আসছে, কিন্তু আমাদের কিন্তু এই মাঝখানে ডেটা কিন্তু ক্যাপচার হয়ে গেছে। সেটা যদি আমরা এখানে আসি, দেখেন এখান থেকে হচ্ছে আমরা এই যে ইউজার নেম পাসওয়ার্ড, দেখেন এখান থেকে ইউজার নেম ফিল্ড ফাউন্ড, এটা হচ্ছে কি এই যে ইমেল এবং পাসওয়ার্ড এই জায়গায় কিন্তু এখানে শো করতেছে। তো এভাবে হচ্ছে মেনলি এই ফিশিং অ্যাটাক গুলা, যারা হ্যাকার আছে এটা কিন্তু মানে এটা কিন্তু আমি জাস্ট লোকালি দেখাইলাম, প্লাস হচ্ছে এটা খুব সিম্পল একদম ভাষণ দেখাইলাম, যেখানে আমাদের কোনো ওটিপি মেনটেন্স করা হয় নাই, যেখানে হচ্ছে আমাদের টু ফ্যাক্টর ভেরিফিকেশন থাকলে সেটা মেনটেন্স করা হয় নাই, অনেক কিছু কিন্তু এই জায়গায় কি করা হয় না, মেনটেন্স করা হয় না, যেগুলো আসলে একদম বেসিক লেভেলের, শুধুমাত্র বোঝার জন্য যে একজন অ্যাটাকারের জন্য আসলে কতটা সোজা বর্তমান সময়ে যে আপনাকে একটা ট্র্যাপে ফেলার জন্য। তো এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এতক্ষণ পর্যন্ত যত কিছু বললাম, কারো কোনো কোশ্চেন না থাকলে তাহলে কোশ্চেন কিন্তু আমার আছে, আমি কিন্তু আপনাদেরকে কোশ্চেন করবো। তাহসিন ভাই, গোলাম রসুল ভাই, ইকরামুল হক ভাই, বুঝতে পারছেন? এরপরে আশেকা জান্নাত আপু, সবাই কি শুধু জয়েন করে ভার্সিটি ক্লাসের মতো লিভ নিয়ে ফেলছেন নাকি? মানে ওকে ঠিক আছে, আমি এখন ক্লাস চলতেছে, একটু কাজ করি, পরে তো রেকর্ড দেবে, পরে রেকর্ড দেখবো আর কি। জি ভাই, বুঝতেছি, আমরা বুঝতেছি, প্রসেসিং কিন্তু ওই চলতেছে প্র্যাকটিস করার সময় ভালো করে বুঝবো। আসসালামু আলাইকুম ভাই, আসছি কিন্তু ওই যে রুমে মিউট করে রাখতে হয় এই জন্যই। আপনি কথা বলা শেষ হলে মিউট করে রাখবেন, কিছু জিজ্ঞেস করলে অবশ্যই হ্যাঁ না বলবেন, কারণ এখানে আসলে অনেক কিছু বোঝা যায় না। আপনি যদি চুপ করে থাকেন হয়তো আমি বুঝতে পারবো যে আপনি কিছু হয়তো বুঝেন নাই, অথবা পরবর্তী চিন্তা করতেছেন যে আপনি কিছু না বুঝে সেটা রেকর্ডেড দেখে বুঝে নেবেন, এরকম মনে করতে পারি আমি। তো এক্ষেত্রে একটু অবশ্যই মানে রেসপন্স করা ট্রাই করবেন। তো এরপরে দেখেন আপনার হচ্ছে এভাবে একটা ফিশিং পেজ জেনারেট হয়। এখন আমরা হচ্ছে মেনলি এই ফিশিং এর ডেটাগুলো কিন্তু এইভাবে আসলে হ্যাকার যারা আছে এটা চুরি করে এবং এখান থেকে কাজ করে। এখন এই ফিশিং অ্যাটাক গুলো বিভিন্ন সময় দেখা যায় যে আমরা অনেক সময় দেখা যায় আমরা কোন একটা লিঙ্কে আমাদের কোনো ডেটা প্রোভাইড করি নাই, তারপর আসলে আমাদের কি হয়, এই ফেসবুক আইডি হতে পারে, কোন একটা ওয়েবসাইট, যাদের ওয়েবসাইট আছে তাদের সেই ওয়েবসাইট গুলো কিন্তু ক্রেডেনশিয়াল হারভেস্টিং হতে পারে, ক্রেডেনশিয়াল হারাইতে পারে। এটা আসলে কিভাবে হতে পারে? একজন হ্যাকার আসলে আপনার কোনো কোনো জায়গায় ডেটা দেন নাই, কিন্তু তারপরও সে কি করতে পারতেছে, ডেটা অ্যাক্সেস করতে পারতেছে, এটা সে কিভাবে করতে পারে আপনার ফেসবুকের অ্যাক্সেস? তাহলে সে কিভাবে করে? ফেসবুক কি হ্যাক করা যায়? ফেসবুক আসলে মানে যদি আমি টেকনোলজিক্যালি বলি, ফেসবুক আসলে হ্যাক করাটা প্রায় ইম্পসিবল পর্যায়ের মধ্যে আসছে, কারণ এরা এতদিন ধরে এত বেশি টেস্ট কেস রান করছে এবং এতবার ট্রায়াল পিরিয়ডের মধ্যে গেছে যে আসলে আপনি সরাসরি নতুন কোনো, যেটাকে আমরা জিরো ডে ভালনারেবিলিটি বলি, মানে যদি কোনো এমন কোনো ভালনারেবিলিটি ফাইন্ড আউট না হয় ফেসবুক ডেটাবেজের মধ্যে যেটা আসলে এতটা বেশি ভালনারেবল যে সেখান থেকে ডেটা বের করতে পারবেন, এরকম কোনো ভালনারেবিলিটি বের না হওয়া পর্যন্ত আপনি ফেসবুক থেকে সরাসরি ডেটা বের করতে পারবেন না। এখন যারা হ্যাকার আছে ওরা আসলে কি করে, পার্টিকুলার পার্সনকে টার্গেট করে না, তারা হচ্ছে মেনলি একটা ভেস্ট একটা কমিউনিটিকে টার্গেট করে। এখন একটা কমিউনিটিকে টার্গেট করলে সেখান থেকে তাদের প্রোফাইল যেগুলো আছে সেগুলো আমরা কিভাবে অ্যাক্সেস নিতে পারি বা কিভাবে তাদের ডেটা পেতে পারি? তো এটা হচ্ছে মেনলি আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে একই ইউজার নেম একই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা। যেমন আপনি নিজেই চিন্তা করে দেখেন আমি যে কথা বলছি এটা আসলে আপনার সাথে মিলে যায় কিনা। আপনি কিন্তু যদি 10টা ওয়েবসাইট এখন পর্যন্ত যদি আপনার জীবন ভর যদি 100টা ওয়েবসাইটে যদি আপনি লগ ইন করে থাকেন, সাজেস্টেড পাসওয়ার্ড যেটা যে ওয়েবসাইট গুলোতে শো করে এগুলো ছাড়া যেগুলো আপনার কাছে মনে হয় যে এই সাইটটা ইম্পর্টেন্ট এবং এটার পাসওয়ার্ড আপনার মনে রাখতে হবে, এটা ভুলে গেলে সমস্যা হতে পারে, এই ধরনের সাইট গুলোতে আপনি হাইস্ট 3টা থেকে 4টা পাসওয়ার্ড প্যাটার্ন ব্যবহার করেন। এটা তো আমি হাইস্ট বললাম, কিন্তু আপনার দেখা যায় মানে সব সময় 2টা অথবা 3টা পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। মানে একটা দেখা যায় আমি ক্যাটাগরাইজ করে নিছি যে যদি এটা সোশ্যাল মিডিয়া টাইপের হয় এখানে আমি এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করব, এই পাসওয়ার্ডটা ব্যবহার করব, অথবা আমার যে জিমেল অ্যাকাউন্ট গুলো আছে, আমার ফেসবুক অ্যাকাউন্ট গুলো আছে,
অথবা টুইটার অথবা ধরনের ইনস্টাগ্রাম, এগুলোতে আমি একরকম পাসওয়ার্ড ব্যবহার করি। এরপর অন্য কোনো ওয়েবসাইটে আমি আরেক রকম ভাবে পাসওয়ার্ড ব্যবহার করি, অথবা আমার যে মোবাইলের হটস্পট আছে, অথবা হতে পারে যে আমার মোবাইলের ল্যাপটপ আছে অথবা মোবাইল আছে, এগুলোতে আমি একরকম পাসওয়ার্ড ব্যবহার করি। এই 3 রকম পাসওয়ার্ড ছাড়া মোস্ট অফ দ্য কেস মানুষ কখনোই আসলে ভিন্ন রকম পাসওয়ার্ড ব্যবহার করে না। একজন অ্যাটাকারের জন্য আপনার জিমেইলের পাসওয়ার্ডটা আসলে নেওয়া কিভাবে সোজা হয়, আপনি যদি উইক পাসওয়ার্ড ব্যবহার করেন, এটা কিন্তু আমরা দেখবো। যেমন আমাদের একটা মডিউল আছে, আমরা যদি এখান থেকে দেখি যে একটা উইক পাসওয়ার্ড ক্র্যাক করাটা কতটা ইজি। যেমন এখানে পাসওয়ার্ড প্রোটেকশন এন্ড ক্রিপ্টোগ্রাফি, যে আসলে আপনার কেন স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করা উচিত, আমরা জিপ ফাইলের পাসওয়ার্ড ভেঙে দেখবো, অথবা হচ্ছে একটা ওয়েবসাইট থেকে আমরা হচ্ছে যদি এটা ডেমো ওয়েবসাইট, ওখান থেকে আমরা একটা পাসওয়ার্ড হ্যাশ পাসওয়ার্ড নেবো এবং সেটা ক্র্যাক করে দেখবো যে এখান থেকে আসলে পাসওয়ার্ডটা কিভাবে ক্র্যাকিং হয়, তো এটা কত ইজিলি আসলে ক্র্যাক করা যায়। তো এই যে এখান থেকে আমরা যেটা বললাম যে হ্যাকাররা কি করে, যে আপনি মনে করেন আপনি একটা ওয়েবসাইট যেটা আপনার দৈনন্দিন জীবনে দরকার ছিল, সেটা হতে পারে missionhacker.com এ। মনে করেন missionhacker.com এ এসে আপনি কি করছেন, লগ ইন করছেন। তো missionhacker.com এ যারা লগ ইন করছেন, এখানে অনেকেই আছেন যারা হচ্ছে কি তাদের নিজেদের অরিজিনাল ইমেইলের পাসওয়ার্ড ব্যবহার করতেছেন। এখন এই যে নিজেদের অরিজিনাল ইমেইলের পাসওয়ার্ড যেটা ব্যবহার করছেন, সেই ইমেইলটাও কিন্তু এখানে সেভ হচ্ছে, পাসওয়ার্ডও কিন্তু এখানে সেভ হচ্ছে। এখন এই যে ইমেল এবং পাসওয়ার্ড যে সেভ হচ্ছে, এই পাসওয়ার্ডটা যদি বাই এনি চান্স আমাদের missionhacker.com এর যে ওয়েবসাইট যেটা আছে, এটা যদি হ্যাকারদের কবলে যায় এবং হ্যাকাররা যদি ডেটাবেজ অ্যাক্সেস করতে পারে, এই যে আমাদের ইউজারদের যে ক্রেডেনশিয়াল, এই ক্রেডেনশিয়াল গুলা কিন্তু তারা অ্যাক্সেস করতে পারবে। তার মানে তারা দেখতে পারবে এগুলা, এবং তারা যদি এখান থেকে দেখতে পারে, তারা কিন্তু চাইলে সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনার কি করতে পারে, আপনার হচ্ছে আপনার ফেসবুক আইডি হতে পারে অথবা যে কোনো ধরনের অ্যাকাউন্টে সে লগ ইন করতে পারে। এইভাবে আসলে এটা একটা ওয়ে যে হ্যাকাররা আসলে কিভাবে সামনের দিকে অ্যাপ্রোচ করে। এখন এই যে কিছুক্ষণ আগে যেটা আমরা বললাম, এটা হচ্ছে আমরা তো জাস্ট লোকালি রান করতেছিল। এখন যদি আপনাদের মধ্যে থেকে কেউ একজন এই লিঙ্কটাতে ক্লিক করেন বা এই আইপিটাতে ক্লিক করেন, তাহলে সে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন না। সে কিন্তু আসলে এই আমাদের যে এই ডেমো ওয়েবসাইট যেটা আমরা এখন দেখলাম, ডেমো ফেসবুকের লগ ইন পেজ, এটাতে কিন্তু সে অ্যাক্সেস করতে পারবেন না। এখন এটাতে অ্যাক্সেস করার জন্য আমাদের একটা কনসেপ্ট বুঝতে হবে, যে কনসেপ্টটাকে আমরা বলি টানেলিং। এখন এই টানেলিং বিষয়টা কি, এটা আমাদের একটু খাতা কলমে বুঝতে হবে, দেন হচ্ছে আমরা সরাসরি প্র্যাকটিক্যালি শিফট করবো। এখানে কেউ মানে সবসময় 3-এর অধিক পাসওয়ার্ড ব্যবহার করেন এরকম কয়জন আছেন বলেন তো? আমি আছি ভাই, প্রত্যেকটা আলাদা আলাদা পাসওয়ার্ড। প্রত্যেকটা আলাদা আলাদা পাসওয়ার্ড? এটা তো আপনি ইউজার সাজেস্টেড পাসওয়ার্ড ছাড়া বলছি আমি। আমি আছি ভাই। নাকি বলতেছেন ভাই আবার মনে করবে কি, ভাই আবার নিজে আবার চেক করবে কিনা এই ভাই জন্য চেক বলতেছি করেও ভাই। কিছু পাবে না, লাভ নেই এখানে। ভাই, আপনার গেলে ইমেল পাসওয়ার্ড কিন্তু আমি দিয়ে দিছি অলরেডি। আমি মনে করছিলাম এটা ইমেলের পাসওয়ার্ড হচ্ছে, এখন এটা যদি কোনো কিছু হয় এটা তাহলে আপনার দায়। এটা শুধুমাত্র আমার ভাই এখানে দেন, আপনি সারা জীবন দাঁড় ধরে করে বিক্রি করে দেন ভাই। আপনি শুধু এখানে না, আপনি সব জায়গায় ইমেল পাসওয়ার্ড দিয়ে আসছেন। আচ্ছা দেখেন, আমরা অন্য হচ্ছে জায়গায় এরকম হয়তো দেওয়া হয় নাই, কিন্তু এটাতে আমি শিওর দিয়ে দিছি। আমি অন্য আরেকটা থেকে লগ ইন করছি, ওটাতে আবার অন্য আইডি পাসওয়ার্ড দিছি। না, সমস্যা নেই। এখানে এখানে আমি চাইলেও, যেমন আমরা এখানে আসলে পাসওয়ার্ড প্রোটেকশনের বিষয়টা খুব ভালোভাবে মেনটেন করছি। যেমন আমরা হচ্ছে চাইলে পাসওয়ার্ড স্টোর করে রাখতে পারতাম, কিন্তু আমাদের ওয়েবসাইটে আমরা কখনোই পাসওয়ার্ড স্টোর করে রাখি না। এখানে একটা গুগলের একটা সার্ভিস আছে যেটা ফায়ারবেস, যে যেমন আপনি missionhacker.com এ আসছেন, এই পাসওয়ার্ড কিন্তু আমি দেখতে পারবো না। আপনি যে পাসওয়ার্ডটা দিচ্ছেন এই পাসওয়ার্ড কিন্তু আমি রিড করতে পারবো না। আপনার যদি কখনো লগ ইন রিলেটেড কোনো সমস্যা হয়, হয়তো ফরগেট পাসওয়ার্ড মারতে হবে, আর না হয় হচ্ছে আপনাকে ডিলিট করে দিলে আপনি নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এখানে একটা ফেসবুকে একটা পলিসি আছে, আপনি যদি ফায়ারবেস ব্যবহার করেন, আপনি কাস্টম ডেটাবেস আপনি চাইলে পাসওয়ার্ড ট্র্যাক করতে পারবেন। তবে আমরা পাসওয়ার্ড কখনোই ট্র্যাক করি না, যে আমাদের ডেটাবেস যদি কখনো হ্যাকারদের আন্ডারে চলে যায়, এক্ষেত্রে যেন আসলে আমাদের ইউজার যারা আছে ওরা যেন সহজে মানে সহজ ভিকটিম না হয় আর কি। এই জন্য আমরা সরাসরি আমাদের সার্ভারে পাসওয়ার্ড স্টোর করি না, মানে একদম প্লেন টেক্সট পাসওয়ার্ড যেটা আছে, যেটা আপনার যেটা সরাসরি এই লগ ইন করার সময় প্রোভাইড করে থাকেন। তো আমরা কি করি, ফায়ারবেজের যে ডিফল্ট এনক্রিপশন পদ্ধতি আছে, আমরা সরাসরি ফায়ারবেজ মানে গুগলের যে সার্ভিস যেটা আছে ওটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে গুগলের সার্ভিসের মধ্যে হচ্ছে মেনলি কি করছি, ডেটাবেস গুলার আমাদের পাসওয়ার্ড এবং ইউজার নেম গুলো ওখানে স্টোর করছি, এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে তারা অটোমেটিক্যালি হচ্ছে বিভিন্ন ধরনের অ্যালগোরিদম ব্যবহার করে হ্যাশ অবস্থায় রাখছে আর কি। এখন আপনার ইমেলের পাসওয়ার্ডটা যদি অনেক বেশি স্ট্রং হয়, তাহলে এখান থেকে আর আপনার মানে ওই এটা আসলে চাইলেও কেউ ক্র্যাক করতে পারবে না। এবং ইভেন আমি চাইলেও আসলে আপনাদের যে পাসওয়ার্ড গুলো আছে এগুলো আমি কি করতে পারবো না, আমি অ্যাক্সেস করতে পারবো না। আমি আবার বলছি যে আমাদের ওয়েবসাইটটা মূলত ওইভাবে ডিজাইন করা হয়েছে যেন কখনো হ্যাকারদের কবলে গেলেও যেন আসলে ইউজারদের ক্রেডেনশিয়ালটা ওই পরিমাণ কিনা হয়, মানে মানে একদম ভালনারেবল না হয় আর কি।
এজন্য আসলে আমরা নিজেরাও আসলে পাসওয়ার্ড গুলো স্টোর করতেছি না, কারণ এটা আমাদের কোনো ডেটা না এবং এটা আমাদের কোনো দরকারও নেই আসলে। তো এরপরে দেখেন আমরা হচ্ছে যদি এখান থেকে কিছু কাজ দেখি, সেটা হচ্ছে এই যে আমরা বললাম যে কিছুক্ষণ আগে যে আমাদের লোকাল সার্ভিস থেকে বের হয়ে আমরা যদি গ্লোবাল সার্ভিসে কাজ করতে চাই তাহলে কিভাবে কাজ করব। আমি উইন্ডোজ কে দিচ্ছি, মানে লিঙ্কটা হচ্ছে আপনাদের কাছ পর্যন্ত যদি নিয়ে যেতে চাই তাহলে কিভাবে আসলে করতে পারি। আমি কন্ট্রোল সি দিচ্ছি, এখান থেকে আমি সব কেটে দিচ্ছি, কেটে দিয়ে আগে কনসেপ্টটা আমরা একটু বুঝবো, দেন হচ্ছে আমরা হচ্ছে আমাদের মেন যে প্র্যাকটিক্যাল কাজটা সেটা আমরা দেখবো। এই জন্য হচ্ছে একটু কেয়ারফুল থাকবেন আসলে। উম, বর্তমান সময় হ্যাক করাটা অনেক বেশি কঠিন, যদি হচ্ছে আমরা মানে কোনো একটা ওয়েবসাইট হ্যাক করা বা এই ধরনের কোনো কিছু ক্ষেত্রে বলি আর কি। ভাই আপনি তো অনেক কনসেপ্ট গুলো আমাদের যা সারফেস লেভেলে বলে চলে যাচ্ছেন না। আর আপনার তবে আপনার মডিউলে দেখলাম যে যেমন হচ্ছে আপনার কাছে পিডিএফ ফাইলে ওইগুলো বিস্তারিত আছে, তো ওই মডিউল গুলোকে আমরা পেতে পারবো? না, ওগুলো কিভাবে পাবেন? ওগুলো তো কোর্স প্রাইস যা আমাদের সামনে, যেমন 10 তারিখ থেকে একটা কোর্স লঞ্চ হচ্ছে, তো ওইটা আসলে কোর্স প্রাইস অনেক বেশি, 4,900 টাকা, 5,900 টাকা আর কি ব্যাচ থেকে। এখানে আসলে আমাদের অনেক কিছু ইনক্লুড করা আছে এবং এগুলা তো আসলে আপনার আপনাদের যে পরিমাণ যে মডিউলটা প্রোভাইড করার কথা, যদিও আপনাদের ডিজিটাল ডিফেন্স হিসাবে দেওয়ার কথা, এবং এই টাস্কগুলো মূলত আমি প্র্যাকটিক্যাল ওই পরিমাণ দেখাইতাম না। এটা শুধুমাত্র আপনাদের প্রায় ওয়ান কাইন্ড অফ থিওরিটিক্যাল ইয়াই ছিল। তারপরে হচ্ছে মূলত আমি প্র্যাকটিক্যাল কাজগুলো দেখাইতে অভ্যস্ত, থিওরিক্যাল আমার নিজেরই ভালো লাগে না। এই জন্য হচ্ছে আমি থিওরি না পারে আপনাদের প্র্যাকটিক্যাল কাজগুলো দেখাচ্ছি আর কি। তো তারপরেও যতটুকু শেয়ার করা পসিবল ততটুকু শেয়ার করতেছি আর কি। তো যেটা আসলে ওই ওই স্লাইড গুলো দিলেও বুঝবেন, আপনি গুগলে অ্যাভেলেবেল পাবেন, সমস্যা নাই। যেমন আপনি যদি আমার নোটের কথা বলেন, এখানে আসলে আমার প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা আলাদা নোট ক্রিয়েট করা আছে। এবং নট অনলি যে প্রত্যেকটা ব্যাচের জন্য, যেমন আমাদের ওই 5,900 টাকার যে কোর্স যেটা আছে, শিফট করেন এখান এখান থেকে drag করে। যেমন আপনি যদি এখানে আসেন, এখানে আমাদের অ্যাভেলেবেল রিসোর্স আছে যেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন কোর্সের জন্য মেনটেন্স করা হয়। যেমন এগুলো আপনি দিলেও বুঝতে পারবেন না, মানে আপনি আপনাকে দিলেও এগুলো আপনি কিছুই বুঝতে পারবেন না। এগুলো অ্যাভেলেবেল আপনি সোর্স পাবেন, তবে হচ্ছে নিজের পড়ানো অথবা হচ্ছে নিজের মডিউলের উপর বেস করে যে প্যাটার্ন তৈরি করা, যে ম্যাটেরিয়ালস গুলো তৈরি করা, এগুলো কিন্তু অন্যভাবে হয়ে থাকে। যেমন আমি জাস্ট একটু যদি মাত্র দেখাই, এটা কিন্তু আপনাদের নাই যে অ্যান্ড্রয়েড এপিকে তৈরি করা অথবা উইন্ডোজ বা হতে পারে সেটা অ্যান্ড্রয়েড ফোন হ্যাকিং এর যে বিষয়গুলো, এগুলো কিন্তু ইনক্লুড করা নাই। যেমন আপনি ব্যাকডোর বা ম্যালওয়্যার কিভাবে তৈরি করবেন এখানে বলা আছে। এবং যেমন টেলিগ্রাম বট ম্যানেজ করার জন্য বটের কোড তৈরি করা আছে, প্রক্সি সেটআপ এবং বিভিন্ন ধরনের পাসওয়ার্ড ক্র্যাকিং এর যে টুলস গুলো এখানে ইনক্লুড করা আছে। এবং বিভিন্ন ধরনের ডস অ্যাটাক আছে যেগুলো আমরা আমাদের ওয়েবসাইটে পাবেন, যে ওই বিভিন্ন ধরনের সাইবার অ্যাটাক গুলো হয় কিভাবে হয় এটা। এবং গুগল ডর্কিং এর যে কিছুটা আপনাদেরকে এখান থেকে শুধুমাত্র গুগল ডর্কিংটা দেখানো হয়েছে। এরপরে আসলে এই যে ইভিল জিনিক্স, এটা খুব ইম্পর্টেন্ট একটা টুল, যেটা হচ্ছে টু ফ্যাক্টর ভেরিফিকেশন বাইপাস করার জন্য। ওয়াইফাই হ্যাকিং এরটা আসলে ইনক্লুড করা হয় না, গুগল ডটকে আপনাদের ইনক্লুড করা হয়েছে। এবং আরো অনেক কিছু আছে, শেয়ার ফোল্ডারটা আপনাদের ইনক্লুড করা হয়েছে, এবং লোকেশন ট্র্যাকিং এর যে বিষয়গুলো এখানে আসলে এটা ইনক্লুড করা হয় নাই। এরপরে যদি দেখেন এখানে আসলে অনেক কিছু আছে যেগুলো আসলে আপনাদের শুধুমাত্র প্রিমিয়াম ব্যাচ যেগুলো আছে এগুলোতেই পড়ানোর মতো, এবং শুরু থেকে আমাদের একদম বেসিক ক্লিয়ার করে নিয়ে না নিয়ে গেলে আসলে এগুলো কিছুই বুঝবেন না। যতটুকু বুঝবেন ঠিক ততটুকু আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে। শুধুমাত্র দিলে তো আর হইলো না, একটা খাওয়া শিখতে হবে, তো খাইতে হবে তো আগে। ভাইয়া ওয়াইফাই হ্যাকিং কতটা হার্ড? ওয়াইফাই হ্যাকিং আসলে ওই পরিমাণ হার্ড না, এটা খুব ইজি টাস্ক, তবে হচ্ছে একটা মডিউল লাগে আর কি, অ্যাডাপ্টার লাগে। অ্যাডাপ্টার ইউজ করা ছাড়া করতে পারবেন না। এখানে অনেকগুলো ওয়ে আছে, 3টা ওয়ে আছে। আর একটা শর্ট রিলস হয়তো আমি আপনাদের আমাদের পেজে পেয়ে যাবেন যে আসলে কিভাবে আসলে হ্যাক হয়। যদিও একটা টুলস দেখানো হয়েছে, শুধুমাত্র একটা অটোমেটেড টুলস, যেটা ওয়াইফাই টুলসটা দেখানো হয়েছিল, তবে আর অনেকগুলো অ্যাডভান্স টেকনিক আছে যেগুলোর মাধ্যমে আসলে এটা কাজ করা যায়। তো দেখেন আমাদের যেটা কথা কিছুক্ষণ আগে যেটা বলে আসছি সেটা হচ্ছে, মনে করেন এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে আমাদের একটা লোকাল আইপি মনে হচ্ছে। এটা মনে করেন আপনার হচ্ছে অ্যাটাকার ডিভাইস, আমি এটাকে এ দিয়ে লিখলাম, এটা হচ্ছে অ্যাটাকার ডিভাইস। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ভাই, দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনার অ্যাটাকার ডিভাইস। এখন এই অ্যাটাকার ডিভাইস আমরা কিছুক্ষণ আগে যখন এসি টুলকিট ব্যবহার করছি, এই এসি টুলকিট ব্যবহার করার কারণে এসি টুলকিট কি করছে, এই যে আপনার যে লোকাল আইপি যেটা আছে, এই লোকাল আইপিটা হচ্ছে এই লোকাল আইপির মধ্যে একটা সার্ভার রান করছে, যেটাকে আমরা এই পোর্ট 80-তে রান করা হয়। এটা যেহেতু এইচটিটিপি সার্ভিস, এই জন্য পোর্ট 80-তে একটা একটা সার্ভার রান করছে। যে সার্ভারের কাজ কি ছিল, যে সার্ভারের কাজ ছিল এই যে আমাদের যে ফিশিং পেজ জেনারেট করা আছে সেই পেজটাকে সার্ভ করা। তার মানে কেউ যদি আমাদের আইপি ক্লোন দিয়ে এই
পোর্ট 80 নাম্বার পোর্টে যদি সে আসে তাহলে হচ্ছে আমাদের যে জেনারেট করা ফিশিং পেজ যেটা ছিল এই ফিশিং পেজে সে কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। এখন এই যে আমাদের প্রাইভেট আইপির কথা বললাম যে এই আইপিটা আসলে কারা কারা আসতে পারে, আমি যদি দেখি যে এই আইপিটা আসলে কারা আসতে পারে, আমাদের এই আইপিটাতে মনে করেন এটা এটা হচ্ছে আমাদের রাউটার, এটা হচ্ছে আমাদের রাউটার। তো এই রাউটার হচ্ছে যাদেরকে আইপি প্রোভাইড করছে, যে যে ডিভাইস এই রাউটারের সাথে কানেক্টেড আছে, এই ডিভাইস গুলাই হচ্ছে মূলত ওই যে আমাদের ফিশিং পেজ যেটা ছিল ওই পেজ কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। এখন এই রাউটার তো আসলে কি না, রাউটার তো আসলে দুনিয়ার সবাইকে আইপি প্রোভাইড করে নাই। আপনি একটা নেটওয়ার্কের আন্ডারে আছেন, একটা রাউটার ব্যবহার করতেছেন, আমি একটা রাউটার ব্যবহার করতেছি, বা ক্লাসে যারা জয়েন করছে বাকি যারা সবাই আলাদা আলাদা নেটওয়ার্ক থেকে কি করছে, জয়েন করছে। এখন এই যে আমার যে রাউটার আছে এই রাউটার তো আসলে আপনাকে চেনে না, আপনি ভিন্ন জায়গা থেকে আসছেন, সে তো আসলে আপনাকে চেনে না। তাহলে এই যে আমাকে যে সে একটা আইপি প্রোভাইড করছিল কিছুক্ষণ আগে 192 দিয়ে শুরু হয়েছে, এই আইপিটা তো আসলে আপনার ডিভাইসকে সে দিতে পারবে না, আপনার ডিভাইসকে সে চিনাইতে পারবে না, কারণ আপনার ডিভাইস তো আসলে সে চেনেই না, আপনার এখানে লিস্টেডই নাই। এই জন্য হচ্ছে সে কি করতে পারে না, গ্লোবালি হচ্ছে আমাদের এই রাউটারটা কাজ করতে পারে না। এখন গ্লোবালি কাজ করার জন্য আমাদের দুইটা ওয়ে আছে, তিনটা ওয়ে আছে। একটা ওয়েকে বলা হয় বিপিএস সার্ভার বা স্ট্যাটিক আইপি কিনে ফেলা। যেমন আমরা চাইলে একটা অ্যাটাকার ডিভাইস সেট করতে পারি, যে অ্যাটাকার ডিভাইসের একটা পাবলিক আইপি আছে, পাবলিক স্ট্যাটিক আইপি, মানে তার একটা আইপি থাকতে পারে এরকম করে 131.162.127.11 এরকম থাকতে পারে। এটা মনে করেন একটা পাবলিক আইপি, যে আইপিটা আসলে যে কোনো জায়গা থেকে কি করা যায়, অ্যাক্সেস করা যায়। এরকম একটা পাবলিক স্ট্যাটিক আইপি যদি আপনার থাকে, যেটা আসলে আপনি তখনই পাবেন যেটাকে আমরা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার বলে থাকি, যদি আপনি কোনো জায়গা থেকে হোস্টিং অথবা বিপিএস সার্ভার কিনে থাকেন। হোস্টিং না, হোস্টিং এ আপনি সরাসরি আইপি অ্যাক্সেস করতে পারবেন না। আপনি যদি বিপিএস সার্ভার কিনেন দেন আপনি এই আইপিটার অ্যাক্সেস পাবেন, এবং এই আইপির মধ্যে যদি আপনি এসি টুলকিট রান করেন, এসি টুলকিট যেটা আছে এটা যদি আপনি এই আইপির মধ্যে রান করেন, এই যে আমাদের যে ইন্টারনেটে থাকা ইন্টারনেটে কানেক্টেড ডিভাইস সেটা যদি আপনি রান করেন, তাহলে কি করতে পারবেন, তাহলে যে কোনো জায়গা থেকে এটা অ্যাক্সেস করা পসিবল। এখন আমাদের যেহেতু আমাদের এই কোর্সে বা সবাই আসলে আমরা আইপি কিনবো না, এখন আমাদের দরকারও না এই পরিমাণ, এই জন্য আমরা একটা অন্য ওয়েতে ফলো করবো। সেই ওয়েটাকে বলা হয় টানেলিং অথবা পোর্ট ফরওয়ার্ডিং। পোর্ট ফরওয়ার্ডিং বিষয়টা অন্যরকম, তবে আমরা দেখবো টানেলিং। এখন টানেলিং এর বিষয়টা কিরকম, যেমন কিছু ফ্রি সার্ভিস আছে। এটা হচ্ছে আমাদের অ্যাটাকার ডিভাইস। অ্যাটাকার ডিভাইস হচ্ছে কোথায় আছে, এই যে একটা রাউটারের সাথে কানেক্টেড আছে, এই রাউটারটা আমি বললাম এটা আমাদের অ্যাটাকার ডিভাইস। এখন এই যে আমাদের রাউটারের সাথে যে কানেক্টেড আছে, রাউটার একটা আইপি আছে, রাউটার একটা কি আছে, আইপি আছে। এখন আমাদের টানেলিং এর কাজ হচ্ছে ইন্টারফেস তৈরি করা, মানে ইন্টারমিডিয়েটরি একটা সার্ভার তৈরি করা, যে সার্ভারটা মূলত আমাদের এই রাউটারের সাথে সরাসরি আমাদের রাউটার হয়ে আমাদের ডিভাইসের সাথে কমিউনিকেট করতে পারবে। যেমন আমরা কোনো ফ্রি সার্ভিস ব্যবহার করতে পারি যেটা এনজি রক নামে পরিচিত, অথবা অন্য কিছু লোকাল expose.io নামে একটা আছে। তো এই যে একটা সার্ভার, যে সার্ভারটা হচ্ছে পাবলিকলি অ্যাক্সেসেবল, আমরা কি করলাম, একটা সার্ভার আমরা একটা সার্ভিস আমরা হচ্ছে একটা ওয়েবসাইট থেকে নিলাম যেটা এনজি রক তারা হচ্ছে প্রোভাইড করে থাকে, একটা পাবলিক আইপি আমাদেরকে দেয়, মানে জাস্ট 4 ঘন্টার জন্য 3 ঘন্টার জন্য আপনাকে একটা পাবলিক আইপি দেবে। এখন আমরা কি করলাম, এই যে আমাদের এই যে নেটওয়ার্ক যেটা আছে আমরা হচ্ছে এই পাবলিক আইপির সাথে কানেক্ট করলাম। এখন কানেক্ট করলে এমন ভাবে কানেক্ট করছি, এমন ভাবে কানেক্ট করা আছে যেন হচ্ছে এই যে সার্ভারে আমাদের দেওয়া যে আইপিটা আছে এই আইপিতে কেউ যদি রিকোয়েস্ট পাঠায়, এই আইপিতে কেউ যদি রিকোয়েস্ট পাঠায়, তাহলে রাউটার কি করবে, এই রিকোয়েস্টটা ক্যাপচার করবে, ক্যাপচার করে আপনার ডিভাইসে সেন্ড করবে। এখন ভিকটিম কোথায় পাবে, সেই ভিকটিম যার কাছে আপনি লিঙ্কটা সেন্ড করছেন, এই ভিকটিম মূলত কি করবে, আপনাকে রিকোয়েস্ট পাঠাবে। ভিকটিম কি করবে, এই যে আপনার এখান থেকে একটা আইপি তৈরি হয়েছে যেটা পাবলিকলি অ্যাক্সেসেবল যে কোনো জায়গা থেকে, এই যে আইপিটা এখান থেকে নেবে, এই ভিকটিম কি করবে, এই আইপিতে রিকোয়েস্ট পাঠাবে, এই আইপি থেকে এটা নেটওয়ার্কে আসবে, এবং এই নেটওয়ার্ক থেকে এটা আবার আমাদের এখানে আসবে। এই দ্যাটস কল টানেলিং, মানে এই যে মাঝখানে একটা টানেল তৈরি করা, কার সাথে, অন্য একটা নেটওয়ার্কের সাথে একটা সার্ভার ব্যবহার করলাম, যে সার্ভার আমাদের ডিভাইসকে এই সার্ভারের সাথে কানেকশন করলো। যারা এখানে ফ্রি ফায়ার পাবজি খেলেন তারা বিভিন্ন সময় যে একটা কোড দিয়ে রুম ক্রিয়েট করেন অথবা আপনাদের যে গ্রুপ ক্রিয়েট করেন, এটা কি কারো আইডিয়া আছে? পাবজি তো মনে হয় সবাই খেলেন, পাবজি ফ্রি ফায়ার। হ্যাঁ ভাইয়া। তো এটা কিভাবে কাজ করে, এটা কিন্তু সেম ভাবে কাজ করে, যে আপনারা যখন ওই যে একসাথে একটা গ্রুপ করে টিম করে খেলা করেন, যখন খেলেন তখন হচ্ছে মূলত একটা সার্ভার ক্রিয়েট হয়, যে সার্ভারের সাথে আপনাদের এই যে ডিভাইস গুলো একসাথে কানেক্ট হয়। এখন একজন আরেকজনের সাথে কি করতে পারে, কমিউনিকেট করতে পারে। সেম আমরা একই কাজ করবো, এখন একটা সার্ভার তৈরি করব যেটা কি করতে পারে, আপনাকে একটা কি দিবে, আপনাকে একটা পাবলিক আইপি দিবে, যে ভিকটিমও কি করবে, ভিকটিমও মূলত এই সার্ভারের সাথে কানেক্টেড, আপনি যে অ্যাটাকার আপনিও মূলত এই সার্ভারের সাথে কানেক্টেড।
এখন ভিকটিম যদি এখানে পাঠায় তাহলে এই এই মাঝখানে সার্ভারটা কি করবে, আপনার কাছে পাঠাবে। আবার আপনার এখান থেকে যদি কমান্ড আসে সেটা এখান থেকে হয়ে এইখানে আসবে। এখন এই যে মাঝখানে যে ইন্টারফেস তৈরি করে এটাকে বললাম আমরা টানেলিং। এই টানেলিংটা কিভাবে তৈরি হয় এটা আমরা এখন প্রোভাইড করবো বা দেখবো এটা প্র্যাকটিক্যালি। আশা করি কনসেপ্ট বুঝতে পারছেন। কনসেপ্ট বুঝতে পারলে প্র্যাকটিক্যাল বুঝতে সুবিধা হবে আর কি। তাহলে আমরা যদি সরাসরি চলে আসি, এজন্য হচ্ছে আপনাদের একটা টুলস বা একটা যে ওই যে আমাদের যে সার্ভার যারা প্রোভাইড করবে তাদের সাথে কিছু কমিউনিকেট করতে হবে। মাথার উপর দিয়ে গেলে কেমনে হবে? সাইদ ভাই মনে হয় পরে জয়েন করছেন, এই জন্য মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে। এই জন্য হচ্ছে আপনার সরাসরি হচ্ছে কোথায় চলে আসবেন বলেন তো? আপনার হচ্ছে নেটে চলে আসবেন, ফায়ারফক্সে চলে আসবেন। অবশ্যই আপনার কোথা থেকে ইয়া করতে হবে, আপনার হচ্ছে লিনাক্স থেকে সার্চ করতে হবে। এসে সার্চ করবেন ngrok। এখানে হচ্ছে আপনাদের ngrok হচ্ছে ngrok যেটা আছে ngrok। এই ये क्या हो रहा है भाई, ngrok कोई। এই দেখেন এই যে ngrok লেখা আছে এখানে, ড্যাশবোর্ড ডট ngrok। তো ngrok আপনাদের আগে লগ ইন করে রাখতে হবে। ngrok আপনার এখানে যে সাইন আপ করতে ngrok সাইন আপ যেটা আছে ngrok গিয়ে সাইন আপ করে নেবেন আগে। আপনি এখানে ট্যাম্প মেইল দিয়ে কাজ করতে পারেন, ট্যাম্প মেইল দিয়ে। তো আপনি এখানে সাইন আপ করে নেবেন। আমার অলরেডি সাইন আপ করা আছে, আমি সরাসরি এখান থেকে যাই। ngrok আমি যদি সার্চ করি, ngrok লগ ইন, আমি লগ ইনে যাচ্ছি। আমার অলরেডি লগ ইন করা আছে, হয়তো বাই ডিফল্ট ভাবে লগ ইনে চলে আসবে। তো আপনাদের আগে সাইন আপ করে নিতে হবে। একটা ওয়েবসাইটে কিভাবে সাইন আপ করতে হবে এটা আশা করি আপনাদের দেখাইতে হবে না। ngrok হচ্ছে অটোমেটিক্যালি আপনার ডিভাইসকে ট্র্যাক করে আপনার ডিভাইসে কোন কমান্ড চালাইতে হবে এটা আপনাদেরকে এখানে প্রোভাইড করবে। যেমন দেখেন আমাকে কিন্তু বাই ডিফল্ট ভাবে সে লিনাক্স সিলেক্ট করে নিয়েছে, যে আমার যে ডিভাইসটা চলতেছে এটা একটা লিনাক্স ডিভাইস। তো আমাকে এখানে কমান্ড দেওয়া আছে, এই আমি এখন ngrok কিভাবে সেট আপ করবো এটা এখানে দেওয়া আছে। তো আপনারা হচ্ছে শুরুতে এখান থেকে এটা নেবেন, কপি করে নেবেন। এই যে দেখেন এই যে এখান থেকে কপি করছি আমি, এই পার্টটা কপি করবেন আর কি। এটা কপি করে নেবেন, দেন টার্মিনাল কন্ট্রোল শিফট ভি প্রেস করবেন, এন্টার দেবেন। এটা ইনস্টল করে নিতে হবে, যদিও অলরেডি আমার ইনস্টল করা আছে। তারপরেও আচ্ছা 43 মিনিট লাগবে। তো ঠিক আছে, 43 মিনিট লাগুক, 43 মিনিট লাগুক, এটা আমাদের দরকার নাই। এটা আমাদের আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, আমি কন্ট্রোল সি দিয়ে কেটে দিচ্ছি। আপনারা আবার কেটে দিয়ে না, আপনাদের কেটে দিলে কিন্তু কাজ করবে না। আমারই কাজ করে কিনা আল্লাহ ভালো জানে, কারণ আগের প্যাকেজ ডিস্ট্রয় হয়ে যেতে পারে, যদিও হবে না আশা করি। এরপরে হচ্ছে আপনাদের এই যে এটা এই যে ngrok কনফিগ, এটাই কমান্ডটা প্রেস করতে হবে। আমি কমান্ডগুলো প্রেস করবো না, কারণ এটা ইয়া হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। এটা আপনাদের প্রেস করতে হবে। তবে এটা ইন্টার দেওয়ার সাথে ইন্টার দিয়ে ফেলবেন আপনারা। তবে আমি এখানে ইন্টার দিচ্ছি না আর কি, কারণ আমার অলরেডি সেট আপ করা আছে। এরপরে দেখেন আমি হচ্ছে এরপরে পোর্ট 8080 থাকতে পারে আপনার এখানে, এই যে এখান থেকে কপি করে নেবেন এটা। মানে পুরো উপরে তিনটা কাজ করার পরে আপনার এই এই লিঙ্কে চলে আসবেন, এই কমান্ডে। দেন এখানে এসে কন্ট্রোল শিফট ভি দিয়ে এখানে যদি পোর্ট 8080 দেওয়া থাকে আপনারা হচ্ছে পোর্ট 80 রান করে নেবেন, পোর্ট 80 দেবেন। কেন 80 দিচ্ছি সেটা কিছুক্ষণ পরে দেখবো আমরা। তাহলে এই দেখেন এখানে আপনাকে একটা আইপি প্রোভাইড করছে, এই আইপিটা হচ্ছে আপনার মূলত পাবলিক আইপি, যেটা আসলে আপনাদের উপর অ্যাক্সেসিবল, আপনারা এটা অ্যাক্সেস করতে পারবেন। এখন এই আইপিতেই মূলত হচ্ছে আমাদের কি চালাবো, আমাদের হচ্ছে যে এসি টুলকিট যেটা আছে, এই এসি টুলকিট মূলত আমরা এই আইপিতেই ইউজ করব। এই জন্য আমরা যদি কন্ট্রোল শিফট আর দেই, আমাদের টার্মিনালটাকে স্প্লিট করে নিচ্ছি আমরা। কন্ট্রোল শিফট প্লাস প্লাস আমরা যদি এখানে সুডো এসি টুলকিট আসি, 1 নাম্বার ছিল, 2 নাম্বার, 3 নাম্বার, কাস্টম ইম্পোর্ট ছিল 3 নাম্বার। দেন এই যে দেখেন এই জায়গায় হচ্ছে আমাদেরকে এবার আইপি দিতে হবে। এই জায়গায় আইপি কোনটা দিব আমরা, এই যে আমাদেরকে আইপি, এই যে আইপিটা প্রোভাইড করতে হবে।
এন্টার দিলাম। দেন কোন জায়গা থেকে আসলে সাইট ক্লোন করতে যাচ্ছি ওই ওই লিঙ্কটা দিতে হবে আমাদেরকে। আমরা এই পাশ থেকে আসলে কন্ট্রোল শিফট দিয়ে আমাদের ওই কোথায় কিছুক্ষণ আগে ফিশিং নিয়ে আসছিলাম ওইটা আমরা একটু দিব এখান থেকে। সিটি করে ডেস্কটপে যাই, সিটি ফিশিং মেবি ছিল, পিডব্লিউডি করে নিচ্ছি আমরা, এটা নিব আমরা কপি করে। এরপর যদি আমরা এন্টার দেই, দেন আমাদের 2 নাম্বার পুরোটা কপি করব এবং আমরা হচ্ছে http://www.facebook.com। এই দেখেন এই যে পোর্ট 80 এই কথাটা, এই পোর্ট 80 এখানে লেখা আছে দেখেন। আপনারা যদি এখানে 880 লেখা ওঠে, আমি আবার বলছি, আপনার যদি এখানে 880 লেখা ওঠে, ngrok চালু করার ক্ষেত্রে আপনি পোর্ট 80 ব্যবহার করবেন। পোর্ট 80 কিছু না, যেটা ব্যবহার করছিলাম আপনার ওখানে 80 ব্যবহার করবেন। এবার দেখেন আমরা যদি আমাদের এই আইপি তে যাই, এখানে একটা ওয়ার্নিং দেবে। আমি আবার বলছি, ফ্রি সার্ভিস দুনিয়াতে ফ্রি বলতে কিছু হয় না। এখানে আপনাকে একটা ওয়ার্নিং দেবে যে আমি এই সাইটটা আসলে ইউজ করতে চাই কিনা, এটা শুধুমাত্র প্র্যাকটিস পারপাজে তৈরি করে দেওয়া আছে। এ দেখেন আমাকে বলছে ভিউ সাইট, এটাই মূলত ওয়ার্নিংটা, যেটা আসলে একজন হ্যাকার আসলে এটা ব্যবহার করে না। একজন হ্যাকার প্র্যাকটিস করার জন্য ব্যবহার করতে পারে, তবে হচ্ছে সে কিন্তু ভার্চুয়াল প্রাইভেট সার্ভার ব্যবহার করে থাকে। এবার আমরা যদি এখানে আইপি প্রোভাইড করি abcd@gmail.com, দেন 1 1 2 3 4 5 6 7 8 ইন্টার যদি দেই, দেখেন এখানে আসলে এনজিরক রেসপন্স বলছে, মানে এখানে আসলে রেসপন্সটা সে নিতেছে না। তারপরে কিন্তু আমাদের এখানে কি আসছে, ইউজার নেম পাসওয়ার্ডটা কিন্তু ক্যাপচার হবে। এবার আপনারা চাইলে 2 একজন ট্রাই করতে পারেন, আমি আপনাদেরকে লিঙ্কটা প্রোভাইড করতেছি, কেউ চাইলে হচ্ছে এখানে দেখতে পারেন। আমি আবার বলছি, এটা কিন্তু মানে জাস্ট একটা ওয়ে, যে আসলে আমরা চাইলে প্র্যাকটিস করার জন্য আমরা টুলস গুলো ব্যবহার করতে পারি, তবে এটা কিন্তু সফিস্টিকেটেড ওয়ে না। সফিস্টিকেটেড হয়েছে ভিপিএস সার্ভার ব্যবহার করা। যেমন আপনাদেরকে যদি আমি কোথায় দিতে পারি, এটা ভাইয়া লিঙ্কটা এনজি রকে যেটা আপনি ইয়ে করছেন, ওই কমান্ড গুলো কি সিকোয়েন্স মেনটেন করে দিতে হবে? সিকুয়েন্সিয়ালি দিতে হবে। দেখেন আপনাদেরকে একটা ইয়া দেওয়া আছে, দেখেন এই এই আপনি সরি এটা না, আমি হচ্ছে ওটা দিতে পারেন, অথবা আমি সরাসরি এখান থেকে নেই, পুরোটাই নিতে হবে, পুরোটা নিলে ভালো আর কি, এইচটিটিপি সহ দেখা যাবে। যেমন এই যে আপনাদেরকে মেসেজ টু এভরিওয়ান এখান থেকে দিছে, আপনার 2 একজন ক্লিক করতে পারেন, সমস্যা নেই, ক্লিক করলে আপনার ডিভাইস হ্যাক হবে না। ভিউ সাইট। ভিউ সাইট দিয়ে আপনি ডেটা দিলে জায়গায় ডেটাগুলো আসবে। এখানে আপনি হচ্ছে ডেটা দিলেই তখনই কাজ করবে আর কি, তাছাড়া মানে ডেটা না দিলে কাজ করবে না। দেখেন আপনার যে এবিসিডি দিছিলেন, এই দেখেন কেউ একজন দিচ্ছেন এখানে এল হোস্ট বিডি এবং পাসওয়ার্ড এখানে শো করতেছে, দেখেন এখান থেকে চাইলে মাল্টিপল ভাই একটা পাসওয়ার্ড ইউজ কোশ্চেন করতে ছিল। পারেন। আহ এখান থেকে দেখেন ভাইয়া এই যে একটা কোশ্চেন যারা ছিল। দিতেছে এখান থেকে, হ্যাঁ বলেন। এখন আপনি যদি আমাকে যদি ফিশিং লিঙ্কটা দিয়ে যদি আপনি বের হয়ে যান লিনাক্স থেকে, ধরেন আমি কোন একটা সময় ঢুকে এটা টাইপ করলাম আর কি, তো এটা কি দেখাবে নাকি চলে যাবে, যেহেতু আপনি লিনাক্সে নাই বর্তমানে? এটা যেটা বলছেন এটা হচ্ছে আপনি হয়তো কিছু জানেন না এজন্য বলছেন। তো এটা হচ্ছে আমাদের ইউজার থেকে রিভার্স কানেকশন আর কি। তো আমি এটা অফ করে দিলে তো সেটা কানেকশন আসবে না, আমি এটা অফ করে দিলে সে কানেকশনটা আসবে না। তবে এটার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড প্রসেসটা চালু করে দিয়ে রাখতে পারি। যেমন আমরা এই চালিটা সেশনটাকে ব্যাকগ্রাউন্ডে পাঠানো যায় আর কি, সেশনটা ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিলে এটা ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক্যালি চলতে থাকবে। তবে এটাও সফিস্টিকেটেড ওয়ে না। সফিস্টিকেটেড ওয়ে হচ্ছে আমরা যখন কোন একটা ম্যালওয়্যার তৈরি করি, আমরা যেহেতু আমি সরাসরি অফেন্সিভ সিকিউরিটি নিয়ে কাজ করি, তো এক্ষেত্রে আমাদের বিভিন্ন সময় ম্যালওয়্যার টেস্ট করতে এক্সপ্লয়েট বানাইতে হয়। এই ক্ষেত্রে আমরা হচ্ছে মানে কানেকশন বারবার যেন এস্টাবলিশ হয়, এই জন্য আসলে ওই কোডের মধ্যে সেট করে দেওয়া থাকে যে সে বারবার আমার সাথে কানেক্ট করতে চাইবে। এবং এটা মূলত এই এই ডেটাগুলো তখনই পসিবল যখন হচ্ছে আমার এই সার্ভারটা চালু থাকবে। আর বিপিএস সার্ভারের কথা বললাম, যে বিপিএস সার্ভার এটা অন টাইম মানে 24 ঘন্টা অনলাইনে থাকবে, এবং আমি যদি এই প্রসেসটাকে ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিয়ে থাকি, আমি অন্য কাজ করলে সেটা অটোমেটিক্যালি ক্যাপচার করে আমাকে লগ ফাইল দিয়ে দিবে, সমস্যা নাই। আর হচ্ছে যদি আমি কোনো ম্যালওয়্যারের কথা বলি, সেটা হতে পারে কোনো এক্সি ফাইল, অথবা আপনার উইন্ডোজের যে ম্যালওয়্যার গুলো আছে, সে হচ্ছে মনে করেন ইন্টারনেট থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, এখন সে আবারও ইন্টারনেটে আসছে, কিন্তু এখন তো আমাকে সে ক্যাপচার করতে হবে, সে তার বারবার ওই যে ইএক্সি ফাইলটা বারবার তো ইনস্টল করবে না। কিন্তু ওই ইএক্সি ফাইলের মধ্যে কিছু কোড লেখা থাকে, 2-3টা লাইন লেখা থাকে, যে লাইনের কারণে সে মূলত যখনই অনলাইনে আসবে তখনই আমার কাছে রিকোয়েস্ট আসবে, সাথে সাথে রিকোয়েস্ট আসবে, এবং আমার লিসেনার যখন আমি চালু করবো তখন সেটা আমার ও যতক্ষণ অনলাইনে থাকবে ততক্ষণ মানে এনি টাইম আমার সাথে কানেক্ট হয়ে যাবে, সমস্যা নাই। এভাবে কাজগুলো করা যায়। এটা আমাদের যে কোর্সগুলো আছে, অ্যাডভান্স কোর্স যেগুলো আছে, এগুলো আমরা মূলত ওইগুলো দেখাই আসলে কিভাবে কাজগুলো হয় আর কি। তো এটা আসলে আপনাদের সার্ভিস লেভেলে যতটুকু দেখানো পসিবল ততটুকু দেখাচ্ছি।
তো এতটুকু পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞেস করেন। আর আমাদের ক্লাস আজকে এতটুকু পর্যন্ত থাকবে। আপনাদের হোমওয়ার্ক থাকবে একটা ফিশিং পেজ জেনারেট করবেন, এবং ফিশিং পেজটা অবশ্যই জেনারেট করা বলতে যে আমাদের গিটহাব পেজ থেকে পেয়ে যাবেন। আপনারা চাইলে টুইটার অথবা ইনস্টাগ্রামে একটা ফিশিং পেজ দেখতে পারেন যে কিভাবে জেনারেট হয়। আপনি চ্যাট জিপিটি অথবা হ্যাকার জিপিটি যেটা আছে, এটা হ্যাকার এআই যেটা আছে, এটা হেল্প নিতে পারেন। আর আপনাদের হচ্ছে এটাই হোমওয়ার্ক থাকবে আর কি, যে পুরো এসি টুলকিট কিভাবে ব্যবহার করতে হয় এভাবে একটা স্ক্রিনশট নিয়ে লাস্ট একটা স্ক্রিনশট হিসেবে প্রোভাইড করবেন যে আপনি ডেটা ক্যাপচার করতে পারতেছেন। মানে লোকাল লোকাল আইপি ব্যবহার করে এবং হচ্ছে একটা ngrok ব্যবহার করে আপনি এরকম একটা স্ক্রিনশট, দুইটা স্ক্রিনশট প্রোভাইড করবেন আর কি, তাই হবে। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আজকের ক্লাসে? না ভাইয়া, তাহলে আমি যদি এখন লিনাক্স থেকে বেরিয়ে যাই তাহলে এটা ক্যাপচার করবে না, তাই তো? হ্যাঁ, যদি অনলাইন না থাকি। আচ্ছা। এটা তো ক্যাপচার করবে না। এটা তো এটা আমি প্রসেসটা ব্যাক এন্ডে পাঠিয়ে দিলে এই এই সেশনটা 4 ঘন্টার মতো চলে। এই সেশনটাই যে আমাদের ngrok ফ্রি সার্ভিসটা 4 ঘন্টার মতো চলে। তার মানে এটা আপনি চাইলে এই সেশনটাকে ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিতে পারবেন। তো আমরা যদি একটু দেখি, আমি সেশনটা ব্যাকগ্রাউন্ডে পাঠানোর জন্য ড্যাশ আই ব্যবহার করতে হয় মেবি। আমি চ্যাট জিপিটি কে সরাসরি জিজ্ঞেস করি, তাহলে বুঝতে পারবেন। ভাই, ভালো কোনো জিপিটি ইউজ করেন ভাই, চ্যাট জিপিটি পাগল। চ্যাট জিপিটি ভালো, বুঝছেন? ওর থেকে নিতে হয় আর কি। আপনাকে যেটা দিবে আমাকে কিন্তু সে এর থেকে বেশি দিবে, কারণ ওরে এর আগে ওর মেন্টালিটি ওইভাবে সেট করে দেওয়া হয়েছে আর কি। এখন আপনি যদি সরাসরি তারা জিজ্ঞেস করেন, সে তো আসলে আপনাকে দেবে না, এটা স্বাভাবিক। ভাইয়া আমার গত ক্লাস নিয়ে একটু সমস্যা আছে। ভাইয়া গ্রুপে অনেকগুলো সমস্যা তুলে ধরা হয়েছে, আপনার রেসপন্স পাওয়া যায়নি। এরকম সমস্যা? আমার ওই যে আপনি একটা দিলেন না, ব্যাশ ফাইলের এসএইচ ফাইল, ওটা লিনাক্সে ওপেন করছি, কিন্তু ওটা অ্যাপ্লাই করতে পারতেছি না আর কি এতে। হ্যাঁ, প্রেজেন্টে একটু যদি নিয়ে ফেলতেন। ভাইয়া, আপনি মনে হয় কোনো ডিরেক্টরিতে ইনক্লুড করে দিয়েছেন ওটা। আমার থেকে তো কাজ করলো। ভাই অ্যাটেন্ডেন্সটা একটু অ্যাটেন্ডেন্স মনে হয় অটোমেটিক্যালি কাজ করবে। অ্যাটেন্ডেন্স এখানে তো অটোমেটিক্যালি কাজটা রয়েছে, সেটা আমি প্রোভাইড করবো আর কি, যারা যারা জয়েন করছিলেন। এই যে ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিলেই হবে। এরপর হচ্ছে আমাদের মেবি সেশন লিখে সার্চ করলে চলে আসবে সেশন আইডি রেসপন্ডার। যেমন হচ্ছে আমরা এটা চাইলে সেশন ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিতে পারবো। দেখি এটা কাজ করে কিনা। আমরা যদি বিজি লিখি, ব্যাকগ্রাউন্ডে চলে যাওয়ার কথা। আচ্ছা, এটা আমাদের হচ্ছে শুরু থেকেই পাঠিয়ে দিতে হবে ব্যাকগ্রাউন্ডে। আমি হচ্ছে উম ভাইয়া, ক্যাপচার হয়ে যাওয়ার পরে হিস্ট্রি দিয়ে কোনোভাবে দেখা যাবে পরে? আচ্ছা, এই যে এইভাবে রান করবেন আর কি। এই যে এইভাবে রান করলে হবে যে আপনি স্ক্রিন ড্যাশ এস এসি টুলকিট রান করবেন, দেন সুডো এসি টুলকিট করলে অন্য একটা স্ক্রিনে রান হবে, যেটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে আর কি। এভাবে আপনি কাজ করতে পারবেন এই স্ক্রিন দিয়েই, এভাবে করা যায়। কন্ট্রোল জে, কন্ট্রোল জে মেবি, কন্ট্রোল জি, দেখি কন্ট্রোল জি দিয়ে যায় কিনা। কন্ট্রোল জেড, এ দেখেন ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। সাসপেন্ডেড সুডো এসি টুলকিট আছে, সাসপেন্ড করে দিচ্ছে এটা নাকি। সেশনস চেক করলে রেজিস্ট্রেশন কোন কাজ করে না। এটা মিটার পিটারের কাজ। আমি হচ্ছে যদি সেশন দেখি, আসলে এই পরিমাণ দরকার হয় না। স্ক্রিন দিয়ে, যেমন আমরা বট ইউজ করার সময় আমি স্ক্রিন ব্যবহার করছি এটা। এই দেখেন কন্টিনিউ এসি সুডো এসি টুলকিট, এটা কিন্তু চলতেছে। তো আমি এটা রান করতে পারি চাইলে। আমাকে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি কন্টিনিউ এসি টুলকিট। কেউ একজন চাইলে লিঙ্কটাতে প্রোভাইড করে কোন একটা ডেটা দিতে পারেন, দেখি আসলে ডেটা ক্যাপচার করে কিনা।
এক একটা জায়গায় একই রকম কমান্ড তো। দেখেন আমি সেশন ব্যাকগ্রাউন্ডে পাঠালে এটা অটোমেটিকলি আবার এক্সিকিউশন হয়ে গেছে। আমি কিন্তু সেশনটা ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিয়েছিলাম, এটা কিন্তু অটোমেটিকলি কাজ করছে, দেখেন ডেটাগুলো কিন্তু আসতেছে। কিন্তু আমি অন্য কাজ করতে পারতাম। তো এইভাবে আসলে সেশন ব্যাকগ্রাউন্ডে পাঠানো যায়, এটা অটোমেটিকলি শিফট করে সামনে চলে আসছে। এগুলো আসলে এক একটা টুলের এক এরকম ফিচার আছে। আপনি চাইলে টার্মিনালে, যেমন আমি সেশন বারবার সেশন কমান্ডটা দিচ্ছিলাম আমি। এই সেশন কমান্ডটা মূলত হচ্ছে মিটার পিটের শেলের জন্য কাজ করে আর কি। মিটার পিটের শেল হচ্ছে আমাদের ওই উইন্ডোজের যে ম্যালওয়্যার গুলো, ওগুলো যখন আমরা কাজ করি তখন ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিলে তখন আমরা এটা ইউজ করে কাজ করি আর কি। তো এক এক কমান্ড এক রকম আর কি, আপনি যে কমান্ড যখন দরকার পড়বে, যদি দরকার না পড়ে তখন তার সেটা দিয়ে লাভ নাই, এরকম আর কি। তো এই যে ডেটাগুলো কিন্তু এখানে 4 ঘন্টা পর্যন্ত ক্যাপচার করবে, ফ্রি সার্ভিস আপনাকে দেবে। তবে আমি আবার বলছি, এখানে যে ওয়ার্নিংটা দিচ্ছে আপনাকে, এনজি রকের যে ওয়ার্নিংটা, সেটা ক্লিক করতে আর কেউ সামনে আগাবে না। এখানে যে ওয়ার্নিংটা, সেটা ক্লিক করতে কেউ সামনে আগাবে না। এই জন্য হচ্ছে হ্যাকার যারা আছে ওরা বিপিএস সার্ভার ব্যবহার করে, এবং বিপিএস সার্ভার ব্যবহার করলে মূলত কাজ করে। তো ঠিক আছে, আজকের ক্লাসে যদি কারো কোনো প্রবলেম না থাকে, আমরা আজকের ক্লাস রেকর্ড অফ করে দিতে পারি, এবং পরবর্তী ক্লাসের আগের ক্লাসের যে যাদের কোনো সমস্যা আছে সেই ক্লাসের সেই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি।